আসসালামু আলাইকুম। আমি মাজারুল ইসলাম শাওন। অনেক 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 দিন পর আপনাদের কাছে আমি আবার আসলাম। আপনারা হয়তো অনেকেই ধরে নিয়েছেন যে আমি আর ঘটনা শেয়ার করব না। আমি নিজেও এটা মনে করতাম। আমি মোটামুটি ডিটারমাইন্ড ছিলাম যে আমি আর আমার এই চ্যানেলে বা আমি এই চ্যানেলটা আর রান করব না। তার কারণ হচ্ছে, আসলে আপনারা সবাই একটা জিনিস খেয়াল করবেন। সেটা হচ্ছে, আপনি যখন একটা কাজ প্রতিনিয়ত করতে থাকেন, আপনার একটা একঘেয়েমি চলে আসে। আবার যদি আপনি আপনার কাজ করে স্যাটিসফাইড না হন, স্যাটিসফ্যাকশন যদি আপনার না আসে, যেটাকে আমরা বলি জব স্যাটিসফ্যাকশন, সেক্ষেত্রেও কিন্তু সেই ব্যাপারটা কন্টিনিউ করা একটু টাফ। তাই হঠাৎ আপনাদের সাথে আমার এই প্রস্থানের কথা না জানিয়েই আমি মোটামুটি একেবারেই হারিয়ে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছিলাম। কিন্তু আশ্চর্যের বিষয় যেটা, আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে ঘটনা না বলে আসলে আমি কোনো স্বস্তি পাচ্ছি না। যখনই কোথাও কোনো ভৌতিক ঘটনার একটু আভাস পাই, আমি আমার স্বভাববশত সেই ঘটনা শুনতে চাই। মাঝে মধ্যে সেই ঘটনা আপনাদের শোনাতে ইচ্ছা করে। গত কয়েক সপ্তাহ যেখানে আমি আপনাদের ঘটনা শোনাইনি, সেই সপ্তাহগুলো আমারও খুব খারাপ কেটেছে। যাই হোক, আমি আবার শুরু করতে চাই আপনাদের সাথে নিয়ে। আপনারা ছিলেন বলেই আগেও আমি সাহস করেছিলাম, আপনারা আছেন জেনে আমি আবার সাহস করছি। সাধারণত ঘটনা যারা শুনতে আসেন, তারা আসলে নিজের ব্যক্তিগত কথা না, ঘটনাই শুনতে আসেন। তবুও কিছু কিছু আহ, মানুষের কাছে কিছু মানুষের দায়বদ্ধতা থাকে। আমার লিসেনারদের কাছেও আমার কিছু দায়বদ্ধতা আছে বলেই আমার আসলে এই ঘটনার প্রথম দিকে এই কথাগুলো বলা। আপনাদের বিবেচনা, আপনারা যেভাবেই নেন, আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা কিছু সংখ্যক লোক হলেও আমার ঘটনার অপেক্ষায় থাকেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার প্রতি এই ভালোবাসাটা দেখাবার জন্য। আমরা আজকের ঘটনায় চলে যাই। আশা করি এতদিন পরে ঘটনা শুনতে এসে আপনাদের খারাপ লাগবে না। এখন আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমি পেয়েছি আমার খুব কাছের একজন বন্ধুর কাছ থেকে। আমরা খুব ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি। আমার ছোটবেলার বন্ধু বলতে পারেন, তপুর কাছ থেকে। তপু বেশ কিছু বছর মালয়েশিয়াতে ছিল, বেশ কিছু বলতে প্রায় অনেক বছর সেখানে হচ্ছে চাকরি করতো, এবং বর্তমানে সে দেশে এসে এখন দেশেই থাকবে। তো তপুর কাছ থেকে এই ঘটনাটি আমি শুনি। ঘটনাটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। আমার কাছে ঘটনাটা খুবই ভালো লেগেছে। ঘটনার শুরুর দিকে বা ঘটনা যেখান থেকে শুরু সেখানেই যদি আমরা সরাসরি চলে যাই, সেটা হবে তপু যে কোম্পানিতে চাকরি করতো সেই কোম্পানির একজন এমপ্লয়ি মারা যান, এবং সেই এমপ্লয়ের ডেড বডি নিয়ে সেই এমপ্লয়ের যে বাড়ি নিজের, অর্থাৎ তার গ্রামের বাড়িতে যেতে হবে। সেটা মালয়েশিয়ারই কোন একটি আহ, গ্রামের কথা আমরা ধরে নিই। এবং সেখানে গিয়েই আসলে, বা সেই যাত্রাতেই সে তার জীবনের সব থেকে ভয়ের ঘটনা, সেটা যেটা সে আমাকে কোট করে বলে যে তার জীবনের সব থেকে ভয়ের ঘটনা সে তখন শোনে। এবং ঘটনাটি শোনায় সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার, যিনি সেই লাশটি নিয়ে যাচ্ছিলেন তার সাথে, অর্থাৎ সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কাছ থেকে তিনি শোনেন। এবং তিনি অপু যখন সেই এমপ্লয়েড ডেড বডি নিয়ে অ্যাম্বুলেন্সের সাথে যাচ্ছিল, তখন তার সাথে আরো দুইজন ছিল, তারাও একে অপরের কলিগ। তারা যখন রওনা দেয় তখন রাত 10টা, সাড়ে 10টার মতো বাজে, এবং তাদের যে ডেস্টিনেশন, অর্থাৎ সেই গ্রামে পৌঁছাতে তাদের আনুমানিক 3.5 ঘন্টার মতো লাগবে যদি রাস্তাতে জ্যাম না থাকে। আসলে তপু তার জীবনের প্রথম কোনো লাশবাহী গাড়িতে সেই দিনই ওঠে। তার কাছে একটু আনইজি লাগছিল, কিন্তু আসলে কিছু করার নেই, সরাসরি তার বসের নির্দেশ। তারা যখন রওনা দেওয়ার পর তারা হঠাৎ করেই শহরের রাস্তা ছেড়ে এমন একটা রাস্তায় ঢোকে, সেখানে শুধু চারপাশে বিস্তীর্ণ বনভূমি। এবং
একটু অন্ধকারও লাগে তার কাছে। সে আসলে তার মালয়েশিয়া জীবনে তখনকার সময় আর কি সে এই সাইডটাতে কোনো সময় আসেনি। তার কাছে জায়গাটা একেবারেই নতুন। এবং তপু বসে সামনে সেই ড্রাইভারের পাশে এবং তার যে কলিগ দুজন ছিল তারা বসে লাশটা নিয়ে অ্যাম্বুলেন্সের পিছে। সেই লোককে প্রথমেই তপু জিজ্ঞেস করে যে আপনি একা লাশ বয়ে নিয়ে যান, আপনার কোনো হেল্পার নাই? তো ভদ্রলোকের যদি আমরা চেহারার বর্ণনা দিই সেক্ষেত্রে বলতে হয় ভদ্রলোক টিপিক্যাল মালয়েশিয়ান এক আহ, লোক, কিছুটা বা আমাদের যেরকম বলি যে চায়নাদের মতো দেখতে সেরকম কিছুটা। আহ, এবং ভদ্রলোকের বয়স হবে আম, 50-এর কাছাকাছি। ভদ্রলোক নির্লিপ্তভাবে তার কথা শুনে আবার ড্রাইভিং এ মন দিল। প্রথমে তো তপুর কাছে মনে হয় যে লোকটা খুবই হয়তো অসভ্য, অসামাজিক, তাই সে আর কথা বাড়ায় না। তারা গাড়িতে ওঠার পর গাড়ি একটানা 1.5 ঘন্টা চলে। এরপর সে একটা তারা একটা আহ, তেল নিতে একটা পাম্পে এসে দাঁড়ায়। তাদের গাড়িতে যখন তেল ভরা হচ্ছিল তখন তারা সবাই গাড়ি থেকে নেমে গাড়ির কাছাকাছি দাঁড়িয়ে থাকে এবং তবু লক্ষ্য করে এই যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার সেই লোকটা ওয়াশরুমে গেল এবং ওয়াশরুম থেকে বের হয়ে পকেট থেকে কিছু একটা বের করে খাচ্ছে। প্রথম দিকে সে ব্যাপারটা বুঝে নেই যে সে কি খায়। পরবর্তীতে সে যেটা দেখে সেটা হচ্ছে সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার কিছুক্ষণ পর পর পানের মশলা জাতীয় একটা মিক্সচার সেটা সে খায়। সেটাতে প্রচুর ভুরভুর একটা গন্ধ, মশলার একটা গন্ধ ছড়িয়ে পড়ে চারপাশে, খুব কড়া জিনিসটা। এটা পরবর্তীতে সে খুঁজে পায়। তো তপু যেটা দেখে সেটা হচ্ছে সেই লোকটা আহ, গাড়ি থেকে একটু দূরে দাঁড়িয়ে সেটা খেলো। গাড়িতে তেল ভরবার পর সে টাকা দিয়ে গাড়ি নিয়ে আবার চলা শুরু করলো। এর মধ্যে দিয়ে তপু বা তপুর সাথে থাকা সে কলিগরা কেউ কিন্তু ইন্ডিভিজুয়ালি ড্রাইভারের সাথে কথা বলেনি, শুধু গাড়িতে ওঠার আগে তাদের সাথে যে কথাবার্তা হয়েছিল সেটাই। এতক্ষণ যাবৎ সে ড্রাইভারও চুপ, এই অন্য যে 3 জন সেই গাড়িতে আছে তারাও চুপ। হঠাৎ করে সেই ড্রাইভার তপুকে জিজ্ঞেস করে যে মালয়েশিয়ান ভাষায় যে ভদ্রলোক কি আত্মহত্যা করে মারা গেছে? তপু তখন বলে না, আত্মহত্যা করে মারা যায়নি। তখন সে ড্রাইভার বলে অস্বাভাবিক মৃত্যু তো হয়েছে, এটা সত্যি। তখন তপু বলে হ্যাঁ, অস্বাভাবিক মৃত্যু হয়েছে, কিন্তু আপনি কিভাবে বুঝলেন? কারণ সে ড্রাইভারের এই ডেড বডি সম্পর্কে জানার কথা না। সে যদি এটা জানতে পারতো বা জানার একমাত্র উপায় ছিল তারাই যারা তার সাথে আছে, কিন্তু তারা কখনোই তাকে এই বিষয়ে বলেনি যে সেই ভদ্রলোক কিভাবে মারা গেছে। তখন তপু বলে যে ফুড পয়জনিং এর কারণে মারা গেছে। তখন সেই লোকটা বলে যে নর্মাল মৃত্যু হয় নাই। এই কথা বলে সে আবার চুপ। কিছুক্ষণ পর সে আবার পকেট থেকে সেই একটা প্যাকেট বের করলো এবং সে এক হাতেই দাঁত দিয়ে সেই প্যাকেটটা ছিললো এবং সেখান থেকে সে আবার খেলো। পুরো কম্পার্টমেন্টটা আবার সেই পান মশলার গন্ধে বুড়বুড় করতে লাগলো। তপুকে আমরা যারা চিনি বা আমরা যারা তার বন্ধু বান্ধব তারা জানি যে তপু একটু ইন্ট্রোভার্ট। সে সহজে কারোর সাথে প্রথমে কথা বলতে পারে না, পরবর্তীতে ইজি হয়ে গেলে সে একেবারে ফ্লুয়েন্ট, বাট তার প্রথম দিকে একটু সমস্যা হয়। তাই প্রথম দিকে সে ড্রাইভারের কাছ থেকে এরকম একটু রূঢ় ব্যবহার পাওয়ার পর তপু একেবারেই চুপ হয়ে গিয়েছিল। সে আসলে সেরকম কোনো কথার উত্তর দিচ্ছিল না। প্রায় 20 থেকে 25 মিনিট চলার পর সে ভদ্রলোক রাস্তার পাশে গাড়িটা দাঁড়া করান এবং বলেন যে আপনারা 3 জন উজু করে আসেন। তো এই কথায় তার সাথে থাকা একজন কলিগ খুব রেগে গেল যে উজু করে আসেন মানে কি সমস্যা, নাকি নামাজ পড়বেন, নাকি নামাজের সময় হয়েছে? তখন সে ড্রাইভার বলে যে ভাই, আমি লাশ নিয়েই এই জায়গা থেকে ওই জায়গায় যাই। আমি অনেক কিছুই জানি যেটা আপনারা জানেন না। আমি শুধু শুধু আপনাদের এই কথা বলতেছি না। আপনারা আপনাদের 3 জনের মধ্যে কোনো একজন নাপাক আছেন, প্লিজ আপনারা 3 জনই উজু করে আসেন, আমি ঘটনা বিস্তারিত আপনাদের বলবো। এবং সে যে জায়গায় এসে দাঁড় করিয়েছে আর কি গাড়িটা, সেটার পাশেই খুব কাছেই ছিল একটা মসজিদ। তো তারা সেই মসজিদে গিয়ে পাশে থাকা সে পানির কল থেকে তারা 3 জন উজু করে এসে অ্যাম্বুলেন্সে বসলো। এই প্রথম তপুর কাছে এই লোকটাকে খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার হিসেবে মনে হয়। কারণ তার মানে কথাবার্তা বা তার যে অ্যাটিটিউড একটু ডার্ক বা
কেমন জানি একটু অসংবেদনশীল। তো পরবর্তীতে তারা যখন আবার চলা শুরু করে, তখন তাদের মধ্যে থেকে একজন কলিগ জিজ্ঞেস করে, হ্যাঁ এখন বলেন কি সমস্যা। তখন সেই ভদ্রলোক বলে যে, ভাই, আপনারা যে লাশটাকে নিয়ে যাচ্ছেন, সেই লাশটার মৃত্যু স্বাভাবিকভাবে হয় নাই। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু আমি বুঝি। কারণ আমার একটা স্পেশাল ক্ষমতা আছে যেটা অন্য কারো নাই। এবং ঠিক এই কারণেই আমি একাই গাড়ি চালাই, আমার কোনো হেল্পার নাই। আমার সাথে কেউই গাড়িতে যেতে চায় না। আপনারা ভয় পাবেন, তারপরও আমাকে বলতে হবে। আমি যদি দেখতাম কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আমি এই কথা বলতামই না। কিন্তু আমি যেটা দেখছি সেটা একটু সমস্যা, তাই আপনাদের পুরো ব্যাপারটা খুলে বলতে হবে। আপনারা রাগ করবেন না বা কোনো কিছুই বুজরুকি মনে করবেন না, আমাদের সামনে মহা বিপদ। এই কথা শোনার পর তপু পার্সোনালি সে খুবই ভয় পেয়ে যায়, এবং সে ভদ্রলোকের কথা বলার স্টাইলে এমন কিছু ছিল যেটা শোনা মাত্র তপুর সারা শরীরের লোম দাঁড়িয়ে যায়, এবং তার কাছে মনে হচ্ছিল এই ভদ্রলোক যেটা বলছে সেটা একেবারেই সত্যি। এবং তার বক্তব্যে অবশ্যই এমন কিছু ছিল যে তার পেছনে বসে থাকা সেই দুই কলিগও চুপ হয়ে যায়। সাধারণত তারা এইসব বিষয় বা এইসব জায়গায় এরকম তর্ক ছাড়া ছেড়ে দেয় না, কিন্তু সেক্ষেত্রে তবু দেখে যে তারাও চুপ হয়ে গেছে, অর্থাৎ তার কথায় কিছু একটা ছিল। এরপর সে ভদ্রলোক নিজের মতো করেই গাড়ি চালাতে থাকেন, এবং তার যে রেকর্ডার, যে গান শোনার যে স্টেরিও, সেই স্টেরিও ছেড়ে দেয় এবং সেখানে সুরা চলতে থাকে। এরপর সে ভদ্রলোক বলেন যে, আমরা গন্তব্যস্থলে পৌঁছাবার পরে সব কথাবার্তা বলবো। আগে আমরা সেই জায়গায় যাই, যাওয়ার পর বোনটা গাড়ি থেকে নামুক, এরপর আমি বলবো আপনাদের। আপনারা দয়া করে কেউ কোনো কথা বললেন না, এক মনে সূরা পড়েন, আল্লাহরে ডাকেন। এই কথা শোনার পর সে তিনজনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সাধারণত যত সাহসী মানুষই হোক, একটা মৃতদেহের সামনে আসলে কেউ সাহসী থাকতে পারে না। এবং সেই ব্যাপারটাতে যদি বা সেই সময়টাতে যদি এরকম কোনো একটা এনভায়রনমেন্ট তৈরি হয়, ভৌতিক, অশরীরী, যেটা আসলে ফিজিক্যালি দেখার বা সেই ব্যাপারটার সাথে ফিজিক্যালি লড়বার কোনো আইডিয়া নেই, সেক্ষেত্রে ব্যাপারটা কতটা ভয়ানক। তো তারা, তপু বলে যে সে এক মনে সূরা পড়তে থাকে, এবং বেশিরভাগ সময় সে চোখ বন্ধ করেছিল, এবং সে চোখ খুলে যখন গাড়িটা সেই লোকের বাড়িতে এসে নামে। এরপর সেই বাড়ির লোকজন তারা আগে থেকেই প্রস্তুত ছিল, তারা এসে ডেড বডি গাড়ি থেকে নামায়, তারা সেখানে ডেড বডি নিয়ে যায় তাদের মতো করে রিচুয়াল করতে, গোসল করাতে। আর এখানে সেই ড্রাইভার গাড়ি ধোয়া শুরু করে। এরপর সেই ড্রাইভারের সাথে তারা এই ব্যাপারটা বাদ দিয়ে অন্যান্য বিষয় নিয়ে তাদের তাদের চারজনের ভেতর একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকে, এই এলাকা সম্পর্কে বা কেউ কখনো এসেছে কিনা, এই টাইপের। তারা, তাদের ভেতর আসলে ওই বিষয় নিয়ে ওই মুহূর্তে কথা বলার সাহস ছিল না, এবং এটা হয়তো সে ড্রাইভারও বুঝতে পেরেছিল বলে সেই ব্যাপারটা সেখানে সে তোলেনি। আলটিমেটলি তারা যখন সেখান থেকে রওনা দিতে যাচ্ছিল, তখন আসলে তাদের কেউ যেতে দিতে যাচ্ছিল না, কারণ তখন অনেক রাত। তখন রওনা দিয়ে বা সেই জায়গায় ফিরে যাওয়াটা একটু রিস্কের, তাই তাদেরও সেখানে থাকার ব্যবস্থা করা হলো। ঘটনার এ পর্যায়ে আমরা জানতে পারি সেই গাড়ির ড্রাইভারের নাম আব্বাস। আব্বাস এবং তপু এবং তার কলিগদের সাথে তার ততক্ষণে খুব ভালোই কথাবার্তা হয়ে গেছে বা মেলামেশা হয়ে গেছে। আর যেহেতু আজকের রাতটা তাদের এখানেই থাকতে হবে, সেক্ষেত্রে সেক্ষেত্রে এই বিষয় ইজি না হওয়ার থেকে আসলে উপায় নেই। আর প্রথম দিকে আব্বাসকে তপু বা তপুর কলিগদের যেরকম একটু অস্বাভাবিক লাগছিল, তাকে কিন্তু এখন একেবারেই স্বাভাবিক একজন মানুষ হিসেবে মনে হচ্ছে। আর 10টা নর্মাল মানুষ যেরকম, তাকে দেখেও সেরকম লাগছে। হয়তো বা ওই সময়কার পরিস্থিতি, পরিবেশ সবকিছুই হয়তো এক একজন মানুষের ব্যক্তিত্ব এক এক রকম ভাবে পাল্টে দেয়। যাই হোক, যারা তাদের থাকার ব্যবস্থা করেছিল তারাই তাদের রাতের খাবারের কিছু ছোটখাটো আয়োজন করে। আসলে সেই সময় খাবারটা খুবই জরুরি ছিল, কারণ তারা সবাই খুব ক্ষুধার্ত ছিল। তো খাবার দেখার আগ পর্যন্ত তাদের কারোই এত ক্ষুধা লাগছিল না, কিন্তু খাবার দেখার পর তাদের প্রচন্ড ক্ষুধা লাগে। খাবার আয়োজন ছিল খুবই সামান্য, কিছু ভাত এবং মুরগির কিছু ঝোল, মাংস। তারা পেট ভরে খেলো। খাওয়ার পর তারা
বিশেষ করে আব্বাস, সে চিন্তা করছে যে সে একটু ঘুম দিয়ে নেবে, কারণ তার ঘুমের দরকার আছে। আর তপু এবং তার অন্যান্য যে ৩ কলিগ, তাদের আসলে ঘুমাবার কোনো চিন্তা নেই। তারা যেটা ঠিক করে সেটা হচ্ছে কোনো মতে ভোরের আলো ফুটলেই তারা এখান থেকে চলে যাবে। কারণ এইখানকার পরিস্থিতি বা পরিবেশ বা একটা মৃত বাড়িতে আসলে কারো এরকম থাকতে ইচ্ছা করে না। যাই হোক, তারা ৩ কলিগ এক জায়গায় বসে আড্ডা দিচ্ছিল এবং আব্বাস খুব কাছেই একটা জায়গায় চিত হয়ে শুয়ে পড়ে। তপু অনেকক্ষণ যাবৎ চিন্তা করছিল যে তাকে জিজ্ঞেস করবে যে আসলে কি সে জানে বা কি সে দেখে যেটা অন্য কেউ দেখে না বা জানে না, এবং সে এই বিষয়ে নিজে থেকে কথা শুরু করতে একটু লজ্জা পাচ্ছিল, বা তার স্বভাবতই যে তার স্বভাব, সে একটু ইন্ট্রোভার্ট কিসিমের, তাই তার এই বিষয়ে কথা বলতে একটু আনইজি ফিল হচ্ছিল। তাই সে তার কলিগদের সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করে যে ওকে কি জিজ্ঞেস করবা যে ওই যে বলছিল গাড়িতে কি একটা স্পেশাল ক্ষমতা আছে ওর। দুপুরে প্রস্তাব শোনার পর তার এক কলিগ ঠিকই রাজি হয়, বাট আরেকজন কলিগ সে বলে যে থাক, কি দরকার, যেসব বিষয় জানি না সেসব বিষয় নিয়ে ঘাটাবারও দরকার নেই। যতটুকু বলছে তাতেই আত্মা শুকায় গেছে, আর কোনো কিছু শোনা লাগবে না। কিন্তু তপু এবং তার ওই কলিগের খুব আগ্রহ ছিল এই বিষয় শোনার জন্য। এই বিষয় নিয়ে তারা যখন নিজেদের মধ্যে কথা বলছে, হঠাৎ করে তপু পাশে ফিরে দেখে যে আব্বাস নেই। অর্থাৎ তাদের খুব কাছেই কিন্তু সে শুয়েছিল, কিন্তু এখন হঠাৎ করে তাকিয়ে সে দেখছে যে তার পাশে যে ড্রাইভারটা শুয়েছিল সে নেই। এটা আসলে কেউই, সে ৩ জনের কেউই লক্ষ্য করেনি সে কখন এখান থেকে উঠে গেছে। ব্যাপারটা একটু তাদের কাছে ভয়ই লাগে, যে কি ব্যাপার, লোকটা এরকম নিঃশব্দ ভাবে কোথায় চলে গেল। আবহাওয়া, পরিস্থিতি সবকিছুই সে সময় আসলে সাধারণ কোনো কিছুকেই ভয়ের মতো করে করে তুলতে খুবই সহায়ক ছিল, আমরা বলতে পারি। যাই হোক, এই বিষয়টাতে তারা খুব একটু ভালোই ভয় পায়। কিরে, এই লোকটা কই গেল। আর লোকটাকে তাদের প্রথম থেকে একটু সন্দেহ হচ্ছিল যে লোকটা কিরকম জানি। তো তারা ৩ জন চিন্তা করে যে যেহেতু লোকটা আমাদের সাথের, লোকটা কোথায় গেল বা না গেল ব্যাপারটা আসলে আমাদের জানতে হবে। আর লোকটার মোবাইল নাম্বারও তো আসলে আমাদের কাছে এখন নাই। তো তারা ৩ ফ্রেন্ডই যেটা করে, সেটা তারা ঘর থেকে বের হয়ে এদিক ওদিক তাকাবার চেষ্টা করে। এখানে বলে রাখা ভালো, তারা যেই বাড়িটার ভিতর আছে, অর্থাৎ যেই কলিকের মৃতদেহ তারা নিয়ে এসেছিল, সেই কলিকের বাড়িটার খুব কাছেই ছিল তাদের পারিবারিক কবরস্থান, যেখানে তাদের পরিবারের আরো অন্যান্য যারা মারা গিয়েছিলেন তাদের কবর আছে। স্বভাবতই তাকেও সেই কবরস্থানেই কবর দেওয়া হয়। এবং কবরস্থানটা, তপুরা যেই ঘরটাতে ছিল সেই ঘরের ঠিক সামনে এসে দাঁড়ালে সেই কবরস্থানটা সরাসরি তাদের চোখের সামনে পড়ে। হয়তো কবরস্থানটার দূরত্ব তাদের থেকে হয়তো ৩০ থেকে ৪০ হাত দূরে হবে, কিন্তু মানে তাদের দৃষ্টি সীমানায় কোনো বাধা নেই বলে একেবারে ক্লিয়ারলি দেখা যাচ্ছিল চাঁদের আলোতে পুরো কবরস্থান। এবং তারা দেখতে পায় সেই কবরস্থানের কাছাকাছি দাঁড়িয়ে আছে সেই আব্বাস। এটা বলে রাখা ভালো, আশেপাশ কিন্তু একেবারেই নিঃশব্দ ছিল না। কারণ কিছুক্ষণ আগে এই বাড়িতে একটা মৃতদেহ এসেছে, সেই মৃতদেহকে ঘিরে লোক, উৎসাহী মানুষজনের কিছুটা ভিড় আছে, যতটুকু এত রাতে হওয়াটা অসম্ভব ততটুকু। তারপরও কিন্তু লোকজনের আনাগোনা আছে। তাই তারা একটু সাহস করে দেখতে চাচ্ছিল যে আসলে আব্বাস কবরস্থানের ওখানে কি করে। আর আব্বাসের হাতের মোবাইলের আলোর কারণে আরো তারা মানে শিওর ছিল যে এটা আব্বাসই। কারণ সেই মোবাইলের আলোতেও তাকে দূর থেকে তার যে অবয়বটা দেখা যাচ্ছে সেটা দেখে তারা নিশ্চিত ছিল এটা আব্বাস। এবং কবরস্থানে এত রাতের বেলা একটা অপরিচিত লোকের কবরস্থানে বা বাড়ির কবরস্থানে এসে সেই লোকটা কি করবে। তো তপু এবং তার আরেকজন কলিগ যার এই বিষয়ে আগ্রহ ছিল, তারা দুজন খুব উৎসাহী হয় যে তারা দেখবে লুকিয়ে যে আসলে সে কি করে। কিন্তু আরেকজন যে ছিল সে বলে যে সে আগামীকাল এই লোকের গাড়িতেও যাবে না, সে অন্য কোনো গাড়ি নিয়ে চলে যাবে, বাট এই লোকের গাড়িতে সে কালকে চড়বে না। যাই হোক, কোনো মতে বুঝিয়ে তাকে নিয়ে তারা লুকিয়ে দেখার চেষ্টা করে যে লোকটা আসলে কি করছে। অনেকক্ষণ যাবৎ তারা সে লোকটাকে লক্ষ্য করে এবং মনে হচ্ছিল দূর থেকে যে লোকটা কারো একজনের সাথে কথা বলছে। কার সাথে কথা বলছে এটা দেখার জন্য তারা আবার তাদের স্থান পরিবর্তন করেছিল, যে আরেকটা জায়গা থেকে হয়তো ক্লিয়ারলি দেখা যাবে সে কার সাথে কথা বলছে। তারা কাউকেই দেখতে পাচ্ছিল না আসলে। এবং সে যেই আই লেভেলে তাকিয়ে আব্বাস কথা বলছিল, তাতে মনে হচ্ছিল কবরের পাশে কেউ একজন বসে আছে এবং সে তার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু একটা বলছে।
এক পর্যায়ে আব্বাস উল্টা ঘুরে তার বাসার অর্থাৎ তাদের যে ঘর সেই ঘরের উদ্দেশ্যে রওনা দেয়। আব্বাস ঘরে চলে যায় এবং পরবর্তীতে তপুর ফ্রেন্ড এবং তার আরেকজন যে কলিগ ছিল তারা তিনজনই ঘরে ঢোকে। তাদের কারো আসলে আব্বাসকে ফেস করার মতো সাহস হচ্ছিল না। আহ, আব্বাস প্রথম দেখাতেই বুঝতে পারে যে আসলে তারা কিছুটা দেখেছে এবং তাদের যে মানে চেহারার যে অভিব্যক্তি তার দেখেই আব্বাস বুঝেছিল যে তারা একটু আগে তার সাথে বা তিনি যে ঘটনাটা ঘটিয়েছেন বা যেখানে তিনি ছিলেন সেখানে তারাও হয়তো চুপিসারে উপস্থিত ছিল। আব্বাস তখন তাদের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। সেই হাসির ভিতরে এমন কোনো একটা কিছু ছিল যেটা দেখে তপুর অন্তত লোকটাকে খারাপ মনে হয় না। তখন সেই আব্বাস বলে যে আমি আপনাদের বলবো, এখন তো আসলে ঘুমানোর কিছু নেই, কিছুক্ষণ পরেই সকাল হয়ে যাবে, চলেন এই বিষয়ে আপনাদের বলি, আবার কবে দেখা হয় বা না হয়, বা কোনোদিন দেখা হবে কিনা। শুনে রাখলেন একটা অদ্ভুত কাহিনী, বিশ্বাস করতে চাইলে করবেন, আর যদি বিশ্বাস করতে না চান সেক্ষেত্রে আসলে আমার কিছু বলার নেই। তপু বলে যে না, কোনো সমস্যা নেই, আপনি বলেন, আমরা শুনতে খুব আগ্রহী। আপনি একটু আগে সেই কবরস্থানে গিয়ে কি করলেন? আর মনে হলো আপনি কারোর সাথে কথা বলতেছেন, কিন্তু আমরা দেখার চেষ্টা করলাম কার সাথে কথা বলতেছেন, কিন্তু কারোর সাথেই মানে সেখানে কেউ ছিল না। আসলে কি ব্যাপারটা? আর প্রথম থেকেই গাড়ির ভিতর আপনি বিভিন্ন কথা বলছিলেন, যেটাতে আসলে আমাদের একটু কিউরিসিটি হচ্ছে। তখন আব্বাস বলে যে আসলে এটা অনেক ছোটবেলা থেকেই আমার সাথে আছে। অর্থাৎ এই বিদ্যাটা আমি খুব ছোটবেলা থেকেই জানি। কিভাবে জানি সেটা আমি বলতে পারি না, কিন্তু এটা সত্যি যে কিছু অস্বাভাবিক ব্যাপার আমি দেখি যেটা অন্য কোনো সাধারণ মানুষ দেখে না। বিড়াল, কুকুর এরা হয়তো দেখতে পায়, মানুষ দেখতে পায় না। বিড়াল কুকুর দেখতে পায় মানে সেটা হচ্ছে, আব্বাস যেটা তাদের বলে যে এই ভদ্রলোক একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর এবং তার যদি অপঘাতে মৃত্যু হয়, সেক্ষেত্রে সেই মৃতদেহের কাছে তার যে কারিন জিন সে বারবার ঘুরে ফিরে আসে। একে কেউ দেখে না, কিন্তু কোনো একটা অজানা কারণে আব্বাস খুব ছোটবেলা থেকেই দেখতে পেত। সে দেখে প্রথমে তো প্রচন্ড ভয় পেত। তার বাবা মাকে সে যখন বলতো, তার বাবা মা মনে করতো যে হয়তো ছোট মনের কল্পনা বা এরকম কিছু, কিন্তু পরবর্তীতে সে নিজে বুঝতে পারে এবং তার বাবা মাও বুঝতে পেরেছিল যে আব্বাস মৃত মানুষের কারিন দেখতে পায়। এবং এই কারিন জিন যারা আছে, অর্থাৎ হঠাৎ করে যাদের মারা যাওয়ার কথা না কিন্তু সে মারা যাচ্ছে, সে কারিন জিন নাকি প্রথম দিকে বুঝতে পারে না যে আসলে ব্যাপারটা কি হলো। তার যে তার সে যে দেহে এতদিন ছিল বা যে দেহের আশেপাশে সে ছিল সব সময়, সেই দেহের হঠাৎ এই মৃত্যু সে বুঝতে পারে না। তার এই ব্যাপারটা বুঝতে একটু সময় নেয় এবং অনেক সময় তার বা যেই তার যে দেহ যেটা ছিল সেটা যদি কেউ অপঘাতে মারে বা কোনো কারণে তাকে অন্যায়ভাবে মারা হয়, সেক্ষেত্রে অনেক সময় কারিন জিন নাকি সেই ব্যক্তির প্রতি, যে কৃতকর্ম করে তার প্রতি অনেক সময় আহ রাগান্বিত হয়ে কিছু ক্ষতি করার চেষ্টা করে। আমরা আসলে কোনো কিছুই আহ, সত্য বলে বলছি না, এটা আমার লিসেনারদের জন্য আমি বলছি। সেটা হচ্ছে যারা যখনই একটা ঘটনা শেয়ার করেন, অর্থাৎ যে ভদ্রলোক, অর্থাৎ ধরেন এই আব্বাস যে ভদ্রলোক, তিনি তার কথা যেভাবে শেয়ার করেছেন আমরা ঠিক সেভাবেই আপনাদের কাছে শেয়ার করছি। সত্যি মিথ্যা এইটুকু যাচাই করার দায়িত্ব সম্পূর্ণ আমার শ্রোতাদের। আমি এটা মনে করি যে একটা ভালো ঘটনা যদি আমরা শুনে রাতের বেলা একটু ভয় পাই, আনন্দ পাই, সেটাই আমাদের কাছে অনেক। আমরা যদি সেই ব্যাপারটার চুলচেরা বিশ্লেষণ করতে বসি, সেক্ষেত্রে আসলে ঘটনার মজাটা নষ্ট হয়। অনেক ঘটনায় হয়তো আমরা জানি না, যে কারণে হয়তো আমাদের কাছে এগুলো অবাস্তব লাগতে পারে, অস্বাভাবিক লাগতে পারে। তাই আমরা কোনো কিছু না জেনে বা কোনো কিছু সম্পর্কে জ্ঞান না রেখে সেটাকে সম্পূর্ণ মিথ্যা বলাটাও আসলে হয়তো ঠিক হবে না। যাই হোক, আমরা সরাসরি ঘটনায় আসি। তো আব্বাস যখন এই কথা বলছিল, তখন আব্বাস দেখতে পাচ্ছিল যে তপুর এবং তার যে কলিগ দুজন ছিল তাদের চেহারায় একটা অবিশ্বাসের ছাপ। তার এক কলিগ হয়তো তাকে কিছু একটা বলেই দিত, যে আপনি হয়তো এগুলো বুজরুকি কথা বলছেন, এগুলা কি বলেন।
সেই রকমের একটা কথা বলতে যাচ্ছিল আর কি, তো তপু মাঝখান দিয়ে তাকে থামিয়ে দেয়, কারণ তপু তার এই কলিগকে চেনে। আব্বাস বলে যে আমি বুঝতে পারছি আপনাদের এখন বিশ্বাস হবে না, এটা বিশ্বাস হওয়ার কথাও না। আমি যদি প্রথম থেকেই আপনাদের একটু বলি যে আজকের শুরু থেকে যে জার্নিটা, সেই জার্নিতে আসলে কি কি হতে পারতো বা কি কি হচ্ছিল যেটা আপনারা দেখছিলেন না, সেটা যদি আপনাদের বলি সেক্ষেত্রে সেটাও আপনাদের বিশ্বাস হবে না, কিন্তু আসলে এটাই হচ্ছিল। এবং আপনারা যদি চান আমি আপনাদের সামনে প্রমাণ দাঁড়া করাতে পারি বা প্রমাণ দেখাতে পারি, বাট এটা দরকার নেই, বা জিনিসটা আপনাদের জন্য ভালো হবে বলে আমার মনে হয় না। আব্বাস তখন আরো বলে যে আমার কথাবার্তার মাঝখানে যদি আপনাদের মনে হয় যে আপনারা আর শুনতে চাচ্ছেন না, আমাকে বলবেন, কারণ জোর করে কোনো কিছু শোনার দরকার নেই। আহ, ব্যাপারগুলো এমনই যে আসলে সবাই ঘটনাগুলো লোড সামলাতে পারে না। তো তপুর সাথে যে থাকা আরেকজন কলিগ যে একটু উৎসাহী ছিল এই বিষয়ে, সে জিজ্ঞেস করে আপনি আজকে কি হচ্ছিল সেটা একটু বলেন, শুনি। তখন আব্বাস বলে আমি যখন প্রথম সে হাসপাতালের সামনে যাই যেখান থেকে আপনার কলিগের মৃতদেহ আমি আমার গাড়িতে উঠাবার সময় আমার একটু সন্দেহ হয়েছিল। তার কারণ হচ্ছে আমি প্রচুর নেগেটিভ কিছু নেগেটিভ কিছুর অস্তিত্ব টের পাচ্ছিলাম। নেগেটিভ কিছু বলতে আসলে সে কি বোঝাচ্ছিল সে তখন কিন্তু ক্লিয়ার করে নাই, কিন্তু তো পুরো বুঝে নেয় যে নেগেটিভ বলতে সে কি বোঝায়। আসলে সে কিছু আহ, অশরীরী বা খারাপ কোনো জিন বা এই টাইপের কিছু সে হয়তো মেনশন করছিল। তবু তখন জিজ্ঞেস করে যে নেগেটিভ কিছু বলতে কি আপনি খারাপ কোনো জিন বা অশরীরী কোনো কিছুর কথা বলছেন? সে বলে যে হ্যাঁ। তারপরও আমি আসলে সে সময় কিছুই দেখিনি। পরে যখন আমি গাড়িতে উঠলাম, গাড়িতে ওঠার পর আমি যেসব সিন সাধারণত এইসব লাশের ক্ষেত্রে দেখি, তাই আবার ঘটা শুরু করলো। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি যখন গাড়ি চালাচ্ছিলাম প্রথম দিকে খুব স্পিড ছিল, এরপর হঠাৎ সেটা স্লো হয়ে যাচ্ছিল, এরপর হঠাৎ একটু স্পিড বাড়াচ্ছিলাম, আবার কিছুটা স্লো চালাচ্ছিলাম। আপনাদের মধ্যে থেকে একজন একরকম প্রশ্ন করেছিল, আমি আপনাদের কথার উত্তর দেইনি, কারণ তখন কথা বললে কথা বাড়তো। ও সময় আমি কি দেখছিলাম যেটা আপনারা দেখছিলেন না, সেটা আমি আপনাদের বলি। গাড়ি নিয়ে যখন আমরা মোটামুটি একটু শুনশান রাস্তার ভেতর ঢুকলাম, আমি ঠিক সামনে দেখলাম আমার সামনে একটা লাশ। এবং আমি জানি যে আমি যেটা দেখছি সেটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, জাস্ট আমাকে ভয় দেখাবার জন্য। আমি সেই লাশের উপর দিয়েই ফুল স্পিডে গাড়ি চালিয়ে গেলাম, এবং আমার ধারণা ছিল এটা হয়তো কিছুটা জায়গা খারাপ, এই জায়গাটা অতিক্রম করতে পারলে হয়তো সেই যে জিনিসটা আমি দেখেছিলাম সেটা আমাদের পিছু নেবে না। কিন্তু আমার ধারণা ভুল ছিল। হঠাৎ করে আমি দেখি আমার গাড়ি খুব ভার হয়ে গেছে। এটা অন্যান্য যারা লাশবাহী অ্যাম্বুলেন্স চালায় বা গাড়ি চালায় তারাও এটা জানে, খারাপ কিছু হঠাৎ করে গাড়ির উপর ভর করে। তাদের সাথে আমার পার্থক্য যেটা, সেটা হচ্ছে আমি এই খারাপ জিনিসটাকে দেখতে পাই, অন্যরা দেখতে পায় না। এবং সেই জিনিসগুলোর চেহারা যে কতটা বিকট এবং বিশ্রী এবং কতটা ভয়ঙ্কর, সেটা সাধারণ কোনো মানুষ প্রথমবার দেখলে হার্ট অ্যাটাকও করতে পারে। তাই আমি আপনাদের সেই বর্ণনায় যাব না। আমি যখন গাড়িটা স্লো করে ফেলি তখন আমি দেখি আমি আসলে এটাকে আর একটু দ্রুত চালাতে পারছি না, কারণ সেই অ্যাম্বুলেন্সের উপর অনেকগুলো কালো অবয়ব হামাগুড়ি দিয়ে বসেছিল, এবং তারা প্রতিনিয়ত মানে গাড়ি অ্যাম্বুলেন্সের যে কাজ সেটা দিয়ে ভিতরে উকি ঝুঁকি মারার চেষ্টা করছিল। ঠিক তখনই আমি আপনাদের জিজ্ঞেস করি যে এই লাশটার কোনো স্বাভাবিক মৃত্যু হয়েছে কিনা, কারণ এই আলামত যেটা আমি দেখলে আমি বুঝে যাই যে যে লাশটা আমি নিয়ে যাচ্ছি সেটার কোনো স্বাভাবিক মৃত্যু হয়। এরপরই আমি আপনাদের কে একটা জায়গায় থামিয়ে উজু করতে বলি, কারণ আমি বুঝে যাই যে আপনারা যদি উজু করা অবস্থায় থাকতেন সেক্ষেত্রে এই কালো অবয়বগুলো গাড়ির উপর বসতে পারতো না। এবং পরবর্তীতে আমি যদি এখন এখন কোনো ব্যবস্থা না নিই, সামনে বিপদ হতে পারে। তাই আপনাদের আমি উজু করাই। উজু করাবার পর আমরা যখন রওনা দেই, তখন আমি এমন সব জিনিস দেখি যেগুলো আসলে যদি সাধারণ কোনো মানুষ দেখে সে অ্যাক্সিডেন্ট করবে। আমি দেখতে পাই আমার ঠিক গাড়ির সামনে হঠাৎ করেই একটা বাচ্চা এসে দাঁড়ালো। আমি দেখতে পাই আমার মৃত বাবা মা ঠিক আমার গাড়ির সামনে দাঁড়ানো। এবং এটা সত্যি, যদি সেই
খারাপ জিনিসগুলো বুঝে যায়, যে আপনি তাদের অস্তিত্ব বুঝতে পারেন, সেক্ষেত্রে তারা আরো ভালো করে আপনার উপর চেপে বসতে চায়। কারণ তারা বুঝতে পারে যে আপনি সবই দেখছেন, আপনাকে প্রভাবিত করা সহজ। আমি যেহেতু আগেও এসব বিষয় হ্যান্ডেল করেছি বা আমি এসব বিষয় সম্পর্কে জানি, তাই আমি আপনাদের খুব আহ, ভালোভাবেই এখানে এনে পৌঁছে দিই। এবং এখানে আসার পর আমি দেখতে পাই একটা লোক যে খুব আগ্রহ নিয়ে মৃতদেহের দিকে তাকিয়ে আছে। এবং আমি যখন ভালো করে সেই মৃতদেহের দিকে তাকাই, আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত মৃতদেহের চেহারা দেখিনি। জাস্ট গাড়ি থেকে যখন লাশ নামানো হলো, সবাই যখন লাশের মুখ খুললো, তখন আমি প্রথম দেখেছি। এবং আমি দেখি ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছে সে নিজেই। অর্থাৎ যে মৃতদেহ বা যে লোকটা এখন মারা গেল বা মৃত অবস্থায় আছে, সেই দাঁড়িয়ে তার নিজের লাশ দেখছে। তা কোনো সাধারণ মানুষ দেখে কি সহ্য করতে পারবে? পারবে না। যে দাঁড়িয়ে তার নিজের লাশ দেখছে, সে হচ্ছে সেই লোকটার কারিন। যে কারিন হতবাক হয়ে তাকিয়ে আছে তার নিজের মৃতদেহের দিকে। হঠাৎ করেই তার পরিচিত পৃথিবী ওলট পালট হয়ে গেছে। সে এখন যেমন অসহায়, ঠিক তেমনি ভয়াবহ। বিশেষ করে অপঘাতে যারা মারা যায়, অর্থাৎ যাদের মৃত্যু হঠাৎ করেই হয় বা কেউ শত্রুতাবশত কাউকে যখন মেরে ফেলে, সেক্ষেত্রেই সেই কারিনগুলো ভয়ানক হয়ে ওঠে। তখন তাদের বোঝাতে হয়, বলতে হয় যে বর্তমানে বা এখন তার এই জগতে আর কোনো কাজ নেই। তার যে মানুষের শরীর ছিল, যে শরীরের কারণে সে এই পৃথিবীতে এসেছিল, তার সাথে ছিল, সেটা আর নেই। এটাই আমি দেখতে পাই এবং আমি চেষ্টা করি সেই কাহিনীগুলোকে বুঝিয়ে তাদের নিজস্ব জগতে ফেরত পাঠাতে। তা না হলে হঠাৎ করে মানুষ যদি কোনো এক মৃত মানুষকে তার চোখের সামনে দেখতে পায়, তার পিলে চমকে যাওয়া স্বাভাবিক। আর ব্যাপারটা স্বাভাবিক যে জীবনযাত্রা, সেটাকেও ব্যাহত করে। আমি আগে থেকেই জানতাম যে আমি এই লোকের কারিন দেখতে পাবো। এবং আগেই আপনাদের বলেছি যে যখন কোনো এন্টিটি বুঝতে পারে যে আপনি তাকে দেখতে পান বা তার অস্তিত্ব বুঝতে পারেন, তখন সে আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে। এবং আমি যেখানেই যাই আর যেখানেই এই ধরনের সমস্যা থাকে, তখনই এই কারিনগুলো আমার প্রতি অ্যাট্রাক্টেড হয়। আমি প্রথম দিকে ভয় পাচ্ছিলাম যে আসলে কারিনটা কিভাবে আহ, আসলে নিজেকে বোঝাবে বা নিজের অস্তিত্ব প্রকাশ করবে। অনেক সময় তাদের এই নিজের অস্তিত্ব প্রকাশ করাটাই অনেক ভয়ানক হয়ে দাঁড়ায়। যেমন আপনারা যখন তিনজন গল্প করছিলেন, আমি যখন শোয়ার প্রস্তুতি নিয়ে শুয়ে পড়লাম, তখন এই কারেন্টটা আমাদের রুমের ভেতর ছিল। সে এক দৃষ্টে আমার দিকে তাকিয়েছিল। আপনারা কিন্তু তাকে দেখতে পাননি। সে এক দৃষ্টে আমার দিকে যেভাবে তাকিয়েছিল, তার চোখে ছিল করুণা, তার চোখে একটা মায়া ছিল। আমি বুঝতে পারি যে এখন যদি আমি তাকে বোঝাতে পারি, সেক্ষেত্রে হয়তো সে এখান থেকে চলে যাবে। কারণ এই কারেন্টটা ভালো, অর্থাৎ যে লোকটা মারা গেছে, সে হয়তো নেককার কোনো বান্দা ছিল। আমি যখন সেই কারিনটার সাথে কথা বলার জন্য ঘর থেকে বের হয়ে যাই, সেই কারিনটা আমার সাথে সাথে হাঁটতে থাকে এবং সে বলতে থাকে সে কিভাবে মারা গেছে। তাকে বিষ প্রয়োগে মারা হয়েছে। এরকম অনেক ঘটনা আমি জানি, যেটা আসলে স্বাভাবিক মৃত্যু না, অস্বাভাবিক মৃত্যু, কিন্তু পৃথিবীর কাছে স্বাভাবিক মৃত্যু। যেমন আজকের ঘটনাই ধরুন, আপনার এই কলিকের মৃত্যু হয়েছে বিষ পানায়, কিন্তু আপনারা এখন পর্যন্ত কিন্তু ধরে রেখেছেন যে তার মৃত্যু স্বাভাবিক। এটা একটা সময় হয়তো বের হবে, হয়তো বের হবে না। বের হলে বুঝতে পারবেন যে আমার কথা সত্যি ছিল। আর যদি না বের হয়, তাহলে ধরে নিয়ে আমি সাধারণ কোনো ভণ্ড। লোকটার কথাবার্তা এরকম ছিল, যেটা শুনলে আসলে মানুষের বিশ্বাস করতে ইচ্ছা করে, অন্তত তপুর সেটা মনে হচ্ছিল। সেই লোকটা তাকে বলে, মানে তাদের বলতে থাকে যে পরবর্তীতে সে যখন কবরের সামনে গিয়ে সেই কারিনটাকে বুঝায়, এবং তারা যখন আব্বাসকে দেখেছিল সে কবরের সামনে, তখন আসলে সেই কারিনটা কান্না করছিল সে কবরের সামনে বসে, এবং আব্বাস তাকে আসলে বোঝাচ্ছিল। এক পর্যায়ে সে কারিনটা বোঝে। তো এটাই ছিল আসলে মূল কাহিনী। আর কোনো সমস্যা হয়তো এখন আর হবে না। কথাগুলো আব্বাস এক নিঃশ্বাসে এমন ভাবে বলে গেল
আসলে সেই তিনজন মন্ত্রমুগ্ধের মতো আসলে তার দিকে তাকিয়েছিল। যে আসলে বেশি ভয় পাচ্ছিল সেই প্রথম কথা বলে ওঠে, সে বলে যে আমার কাছে তো সত্যি বলে মনে হইতেছে না। তখন আব্বাস আর এই বিষয়ে কোনো কথা বলে না, সে একটু হাসে, আর কিছুই না। তপু যখন তার হাতের ঘড়ি দেখে তখন দেখে যে আরো প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো বাকি আছে সকাল হতে। এখন তো তাদের আর ঘুম হবে না, তাদের গল্প করে সময় কাটাতে হবে। তখন তপু সেই লোকটাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি প্রথম কখন বুঝতে পারেন যে আসলে আপনি এরকমের অস্বাভাবিক কিছু দেখতে পাচ্ছেন বা তারা আপনাকে দেখতে পাচ্ছে? তখন আব্বাস যেটা বলে সেটা হচ্ছে, আমি যখন থেকে দেখতে পারি তখন আসলে আমার সেই আহ, বোঝার বয়স ছিল না, আমি এতটাই ছোট ছিলাম। কিন্তু এই অশরীরী যারা বুঝতে পারতো যে আমি তাদের দেখতে পাই, তারাই আসলে আমাকে জানিয়েছে যে আমি একটা আহ জ্ঞান পেয়েছি বা আমি একটা কাজ পারি যেটা অন্য সবাই পারে না। সেক্ষেত্রে বলতে পারেন আমি একটু অস্বাভাবিক। আহ, এবং এটা তারাই আমাকে বুঝিয়েছে। এবং পরবর্তীতে তাদেরকে কিভাবে মোকাবেলা করতে হবে বা তাদের সাথে কিভাবে আমার চলতে হবে, সেটাও কিন্তু আমি তাদের কাছ থেকেই শিখেছি। আমার কোনো গুরু ছিল না। আমি যখন প্রথম এই ব্যাপার স্যাপার দেখি, তখন কিন্তু আসলে আমার বাবা মাও আমাকে বিশ্বাস করেনি। তখন তপুর যে কলিগটা ছিল যে এই বিষয় সম্পর্কে একটু উৎসাহী, সে তাকে জিজ্ঞেস করে যে আচ্ছা, আপনার জীবনে তো তাইলে অনেক জায়গায় আপনি এইসব জিনিস দেখেছেন বা এইসব বিষয় হ্যান্ডেল করছেন, এখন পর্যন্ত আপনার কাছে স্মরণীয় হয়ে আছে বা আপনার কাছে নিজেরও খুব ভয় লাগছিল বা আপনার কাছে খুব স্মরণীয় কোনো ঘটনা কি আছে যেটা এই রিলেটেড বা এই ধরনের? তখন আব্বাস বলে যে আসলে সব ঘটনাই স্মরণীয়, আর কোনোটাই আসলে মন থেকে মুছে যাওয়ার মতো না। যেমন আজকের এই ঘটনাও আমার আজীবন মনে থাকবে। এটা যদি কেউ দেখতে পেত, সেই করুণ চাহনি সে কারিনদের বা সেই ভয়ানক চেহারা, সেক্ষেত্রে যে কেউই হোক সেই ভুলতে পারতো না। এগুলো মনে ছাপ রেখে যায়। তারপরও আমার লাইফে এরকম একটা ঘটনা আছে যেটা আমি আসলে কারো সাথেই শেয়ার করিনি। এমনকি আমার এই ক্ষমতার কথাও আমি খুব গুটি কয়েক লোকজনকে শেয়ার করেছি, তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে আমার সাথে তাদের শুধু এক রাতেই দেখা হয়েছিল, আপনাদের মতোই। এছাড়া আমার বর্তমানে পরিচিত যারা আছেন বা আমার আহ, স্ত্রী বলেন, আমার সন্তানেরা বলেন বা আমার অন্যান্য আত্মীয় স্বজন যারা আছে, তারা কেউ কিন্তু এই বিষয় সম্পর্কে জানতো না। শুধু আমার বাবা মা জানতো আমার এই ব্যাপারটা সম্পর্কে, এবং আমি এই বিষয় সম্পর্কে কাউকে বলিও না। কারণ আহ, এই যে এখন যখন আপনাদের কাছে আমি এগুলো শেয়ার করছি, আপনারা হয়তো আমাকে পাগল মনে করতেছেন, যেটা আসলে খুবই আহ কষ্টদায়ক, পীড়াদায়ক। তখন তপু বলে, আচ্ছা আপনার তাহলে আমাকে আমাদের ওই কাহিনীটা একটু শোনান। আমাদের তো হাতে এখন সময় আছে, এখনো এক এক ঘন্টা 1.5 ঘন্টার মতো সময় আছে, আমরা শুনি। পরে সকালবেলা আমরা নাস্তা টাস্তা করে রওনা দিয়ে দিলাম। সে লোক বলে যে আপনাদের সমস্যা না হলে আমার বলতে সমস্যা নেই। আপনারা যদি ভয় পেয়ে থাকেন বা যদি আপনাদের কাছে মনে হয় যে আমি বুজরুকি কথাবার্তা বলছি, সেক্ষেত্রে আসলে না শোনাই বেটার। কারণ আমি আপনাদের যেভাবে গল্পগুলো বলবো বা ঘটনাগুলো বলবো, সেগুলো আমার কাছে তো 100% সত্যি, আপনাদের কাছে না। আপনাদের অবিশ্বাস করাটাকেও আমি নাজায়েজ মনে করি না, কিন্তু আসলে ভুক্তভোগী তো আমি নিজে, তাই মাঝে মধ্যে মানুষ হিসেবে একটু খারাপই লাগে। তখন তারা তিনজনই তাকে আশ্বস্ত করে যে না, তারা শুনতে আগ্রহী। পরে আব্বাস তার জীবনে তার কাছে স্মরণীয় যে ঘটনা সেটা বলা শুরু করে। আমরা এখন আপনাদেরকে আব্বাসের জবানিতেই তার কাহিনীটি শোনাবো। এটা হয়তো আপনাদের বোঝার ক্ষেত্রেও সুবিধা হবে, আমার বলার ক্ষেত্রেও আমি একটু অ্যাডভান্টেজ পাবো। আব্বাস কথাটা এভাবেই বলা শুরু করে যে আমি যেসব অলৌকিক ঘটনা দেখি বা যেসব অলৌকিক ঘটনার কথা আপনাদের বললাম, সেসব শোনার পরও আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এত কিছু আমার সাথে অনেক আগে থেকেই হয়, সেই আমি কেন আবার লাশ লাশের যে গাড়ি, অর্থাৎ লাশ পরিবহন করার যে গাড়ি, সেই গাড়ির ড্রাইভার হলাম? এটা পেছনের কাহিনী আমার জন্য খুবই হৃদয় বিদারক, কিন্তু আপনাদের জন্য আহ ব্যাপারটা কেমন হবে আমি জানি না, আমি সেই ঘটনায় যাব না। ধরে নিন যে নিয়তির এক নির্মম পরিহাসে আমাকে এই চাকরি করতে হচ্ছে, তা না হলে
আমি অন্য কোনো কিছু করেও আমার জীবিকা নির্বাহ করতে পারতাম। আমি আজকে আপনাদের আমার জীবনের বা আমার সব থেকে স্মরণীয় যে ঘটনা সেটা যদি বলতে বলা হয়, সেক্ষেত্রে আমি যে ঘটনাটি বলবো সেটাই আপনাদের শোনাচ্ছি। আমি তখন খুবই যুবক, অর্থাৎ আমার বয়স তখন 30 কি 32-এর মতো, এবং এই লাশের গাড়ির ড্রাইভারি করতেছি প্রায় 3 বছর হয়ে গেল। প্রথম প্রথম আমার একটু আনইজি লাগতো, ভয় লাগতো না, কারণ আমি এই বিষয় সম্পর্কে জানি। এবং প্রথম 1-2 বছরের ভিতরেই লোকজন বুঝতে পেরে যায় যে আসলে আমার সাথে কোথাও গেলে তারা কিছু না কিছু অলৌকিক ঘটনার সম্মুখীন হন, এবং এজন্যই কেউই আসলে আমার সাথে আমার গাড়িতে হেল্পার হিসাবে বা সহায়ক হিসাবে থাকতে চাইতো না। আমিও এটা এক পর্যায়ে মেনে নেই যে আসলে কিছু করার নেই। তাই আমি নিজেই নিজের এই কাজটা নিজেই করে থাকি, আমার কোনো হেল্পার নেই। এজন্য আমি কাউকে দোষও দিতে পারি না। সেটা বর্ষাকাল। সন্ধ্যার একটু পরপরই আমার কাছে একটা ফোন আসলো যে হাসপাতাল থেকে একটা ডেড বডি তার গন্তব্যস্থলে নিয়ে যেতে হবে। আমি পারবো কিনা, আমি এক কথায় রাজি হয়ে যাই। আমি যখন হাসপাতালের সামনে গিয়ে পৌঁছাই তখন আমি দেখি সেখানে প্রচুর মানুষের ভিড়, এমনকি পুলিশও আছে সেখানে, মিডিয়ার লোকজনও আছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি, এবং আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আমি যে মৃতদেহটা নিয়ে যাব সেটা একটা কিশোরীর মৃতদেহ, যে কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। এবং শুধু তাকে না, তার সাথে তার এক বান্ধবী ছিল, তাকেও ধর্ষণ করা হয়েছে, কিন্তু সেই বান্ধবীর আহ মৃতদেহ বা সেই বান্ধবীকে জীবিত অবস্থায় এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এই হতভাগ্য মেয়েটির মৃতদেহ পুলিশ খুঁজে পেয়েছে, পরিবার এসে শনাক্ত করেছে, এবং এখন পর্যন্ত অপরাধীকে খুঁজে পাওয়া যায়নি, তার খোঁজ চলছে। সব ফর্মালিটি শেষ করে মৃতদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন আমার দায়িত্ব হচ্ছে সে মৃতদেহ নিয়ে তাদের সেই গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া। সাধারণত অন্য সব ক্ষেত্রে এতটা সময় আমার লাগে না, কিন্তু এই ক্ষেত্রে একটু বিড়ম্বনার শিকার আমার হতেই হয়। অনেক মানুষই খুব আগ্রহী ছিল, টিভি চ্যানেলের সাংবাদিকরা ছিল, যারা অনেক আসলে এই পরিবারকে বিভিন্ন প্রশ্নে জর্জরিত করে ফেলছিল, যেগুলো আমার দেখতে খুব খারাপ লাগছিল। কারণ উম, এই ফ্যামিলিটার জন্য, অর্থাৎ সেই মেয়ের বাবা মার জন্য এই পরিস্থিতিটা তার জীবনের সব থেকে খারাপ পরিস্থিতি। পৃথিবীতে কোনো বাবা মাই আসলে এর থেকে খারাপ পরিস্থিতির ভেতর যেতে পারে না। কিন্তু আমরা অনেক সময় হয়তো অমানবিক হয়ে যাই, অমানুষ হয়ে যাই। যাই হোক, আমি সেই কথায় নাই গেলাম। লাশটা আমার অ্যাম্বুলেন্সে তোলা হয়। লাশটার সাথে ছিল সেই মেয়েটার বাবা মা, তার এক খালাতো ভাই, এবং তার এক দূরসম্পর্কের চাচি, অর্থাৎ সেই কিশোরী মেয়েটার, যে মেয়েটা মারা গেছে। আমি সবকিছু ঠিকঠাক করে আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই। আমার পাশে বসেছিল সেই মেয়েটার বাবা, আর বাকি সবাই সেই লাশটাকে নিয়ে অ্যাম্বুলেন্সের পেছনে বসেছিল। আমি জানতাম যেহেতু এটা একটা অপঘাতে মৃত্যু, আমার সামনে অপ্রাকৃত কোনো না কোনো কিছু থাকবেই, কোনো না কোনো কিছু আমি দেখবই। তাই আমি সাধারণত সাবধান হয়ে যাই, বা আমার সাথে যারা যায় তাদেরকেও সাবধান করি। কিন্তু ওই দিনের পরিস্থিতি এমন ছিল না, আমার সাহস হচ্ছিল না সে বাবাকে দু একটা সান্ত্বনার বাণী শোনানো। কারণ এই পরিস্থিতির ভেতর আসলে মানুষকে কিভাবে সান্ত্বনা দিতে হয় আমি জানি না। গাড়ি চালু করবার কিছুক্ষণ পরেই আমি আমার যে ক্যাসেট প্লেয়ার সেখানে সূরা ছেড়ে দিই, আর পেছনে যারা ছিলেন তারা সূরা পড়ছিলেন, কোরআন তেলাওয়াত করছিলেন না। আর আমার পাশে সেই মেয়ের বাবা একেবারেই চুপ হয়েছিলেন। তিনি কাঁদছিলেন না, তিনি একেবারেই যেন বোবা হয়ে গিয়েছিলেন। গাড়ি প্রায় আধা ঘন্টা, 1 ঘন্টার কাছাকাছি, আধা ঘন্টা কি 1.25 ঘন্টার মতো চলেছে। হঠাৎ করেই পেছন দিক থেকে
সবাই একটু চিৎকার করে ওঠে। তো চিৎকার করার কারণে আমি গাড়িটা থামাই। থামার পর যখন আমি গাড়ি থেকে নেমে তাদের জিজ্ঞেস করি যে কি হয়েছে, তখন সেই মৃতদেহের অর্থাৎ সেই কিশোরীর যে আহ, চাচাতো ভাই তার সাথে যাচ্ছিল, সে বলে যে সে নাকি দেখেছে লাশ একটু নড়ে উঠেছে এবং এই কারণে সে ভয় চিৎকার করেছে এবং আশেপাশের সবাইও সেই কারণেই চিৎকার করেছে। একমাত্র সেই ভাই ছাড়া আর কেউ দেখেনি। আমি তাদের বলি যে আসলে এরকম লাশের গাড়ির সাথে এরকম প্রায় হয়, আপনি যেটা দেখেছেন সেটা আপনি জাস্ট হ্যালোসিনেট করেছেন, এটা আপনার চোখের ভুল আর কিছুই না। আল্লাহর নাম নেন, সবকিছু ঠিকঠাক আছে। আমি জানি যে এই ছেলেটা যে দেখেছে তা সত্যিই দেখেছে, ভুল কিছু দেখেনি। আমি আবার তাদের বুঝিয়ে আমার গাড়ি চালানো শুরু করি। কিছুক্ষণ পর পেছনের সবাই আরো জোরে চিৎকার করা শুরু করে এবং এক পর্যায়ে তারা বলতে থাকে গাড়ি থামাতে। আমি আবার গাড়ি থামিয়ে হন্তদন্ত হয়ে যখন পেছনে যাই এবং দেখি, তখন দেখি সেখানে উপস্থিত মেয়ের মা অজ্ঞান হয়ে পড়ে গেছে। তাদের ভাষ্য হচ্ছে তারা দেখেছে এই মৃতদেহ হঠাৎ করে উঠে বসেছিল, যেটা দেখে এই মেয়ের মা অজ্ঞান হয়ে পড়ে গেছে এবং সাথে সাথে সেই মৃতদেহ আবার শুয়ে পড়ে। এটা শোনার পর সবাই আসলে হতবিহ্বল হয়ে গেছিল ওখানে যারা ছিল, কারণ যারা এই কথাগুলো বলছো তাদের কথা অবিশ্বাস করার মতো কিছুই নেই। এখন কি করা যায়? তখন আমি তাদের যেটা বলি সেটা হচ্ছে, আমি এই বিষয় সম্পর্কে জানি, আমি এই বিষয় সম্পর্কে পারদর্শী, আপনারা আমার উপর ভরসা রাখেন, আমি আপনাদের নিশ্চিন্ত মনে সেখানে পৌঁছে দেব। এরপর এই সব বিষয় সম্পর্কে যেহেতু আমি অনেক আগে থেকেই জানি, তাই আমি কিছু রিচুয়াল জানতাম যেগুলো করলে সাময়িকভাবে খারাপ কিছুর যে বাধা বা খারাপ কিছুর যে প্রভাব সেটা কমানো যায়। আমি সেটাই করে দিলাম এবং পুরো রাস্তায় আর কোনো সমস্যা তারা ফেস করেনি। কিন্তু আমি কিন্তু অহরহই বিভিন্ন কিছু আমার চোখের সামনে দেখেছি। আমি হঠাৎ দেখতে পাচ্ছিলাম আমার গাড়ির সামনে একটা বিশাল আকার হাতি এসে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে কোত্থেকে কয়েকজন মানুষ চটলা বেঁধে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি সবকিছুই ইগনোর করে চলে যাচ্ছিলাম, কারণ আমি জানি এগুলো হয়। আমরা যখন সেই মেয়ের বাড়িতে গিয়ে পৌঁছাই তখন ভর দুপুর, প্রায় অনেকটা আমরা গন্তব্যস্থলে পৌঁছেছি। আমি সেখানে পৌঁছাবার পর দেখি সেই জায়গায় অলরেডি আগে থেকেই অনেক লোকজন জড়ো হয়ে আছে। তারা সেই মেয়ের মৃতদেহ নিয়ে মাতম করছে। আর আরেকটা যে মেয়ে ছিল, যে এই মেয়েটার সাথেই ছিল, সেই মেয়েটার আত্মীয় স্বজন বা পরিবারও সেখানে উপস্থিত। তারাও সেই মেয়ের মৃতদেহ দেখে বিলাপ করছে, কারণ তারা ধরেই নিয়েছে যে সেই মেয়েও হয়তো মারা গেছে, কারণ তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এটা দেখা যে কত কষ্টের সেটা আমি আসলে কোনোদিনই ভুলতে পারবো না। আমি তাদেরকে আর এই বিষয়ে কোনো কিছুই বলিনি। আমার একটু তাড়া ছিল, তারপরও আমি তাদেরকে কোনো তাড়া দেইনি। আমার কেন জানি সেখানে দাঁড়িয়ে সেই মেয়ের কবর দেওয়া পর্যন্ত সেখানে থাকতে ইচ্ছা করছিল এবং আমি জানি আমি নিজের অজান্তেই সেই মেয়ের কারিনকে খুঁজছিলাম, কারণ আমার এতদিনের অভিজ্ঞতায় আমি জানি এই মেয়ের কারিন আমার সামনে আসবেই, আমি একে দেখবই। সেই মেয়ের জানাজা হলো, সবকিছুই হলো এবং তাকে যখন কবরে নামানো হচ্ছিল তখন আমি প্রথম সেই মেয়েটার কারিনকে দেখতে পাই। যেই জায়গাটাতে কবর দেওয়া হচ্ছিল সেই জায়গাটা একটু জঙ্গলের মতো এবং যখন কবর দেওয়া হচ্ছিল তখন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজের পর। আমি দূর থেকে দেখতে পাই একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যে আড়াল থেকে তাকিয়ে দেখছে এই কবর দেওয়া। আমি তখনই বুঝতে পারি এটাই সেই কারিন। সবকিছু শেষ করবার পর সেই মেয়েটার বাবা মা যখন লুটিয়ে পড়ে সে কবরের উপর কান্না করছিল, আমি তাকিয়েছিলাম সেই মেয়েটার দিকে, অর্থাৎ সেই কারিনের দিকে। তার চেহারায় যে অভিব্যক্তি ছিল সেটা কখনোই ভুলবার নয়। সে বিশ্বাস করতে পারছে না
তার যে কি পরিমাণ কষ্ট হচ্ছে সেটা সে বোঝাতে পারছে না। সাধারণত আমি এই কারিনগুলোকে দেখলে তাদের বোঝাতে যাই, কারণ আমি জানি তারাও আমাকে লক্ষ্য করেছে যে আমি তাদের উপস্থিতি বুঝতে পারছি। অনেক সময় তারা নিজেরাই আমার কাছে আসে বা অনেক সময় আমি নিজ উদ্যোগেই তাদের কাছে যাই। কারণ এইসব কারিনকে মাঝে মধ্যে কিছু মানুষ এমন একটা সময় দেখে ফেলে যেটা দেখে সে ভয় পায়, তার কাছে মনে হয় মৃত মানুষ তার সামনে চলে এসেছে, যেটা আসলে একটু ভয়াবহ ব্যাপার। যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটাও আমার মাথায় থাকে। কিন্তু কোন একটা কারণে এই কারিনকে ফেস করবার মতো সাহস আমি সঞ্চয় করে উঠতে পারছিলাম না। এক পর্যায়ে সেই মেয়ের আত্মীয় স্বজন আমার ভাড়া মিটিয়ে দেয় এবং আমি সেখান থেকে রওনা দেই শহরের উদ্দেশ্যে। আমি বাসায় চলে আসি। বাসায় আসবার পর খাওয়া দাওয়া করে গোসল করে ঘুম দেই। ঘুমাবার আমার কিছু নিয়ম আছে, আমি কিছু সূরা পড়ে কিছু আমল করে ঘুমাতে হয় আমার, তা না হলে একটু কিছু সমস্যার মধ্যে পড়ি। আমি সবকিছুই ঠিকঠাক করে যখন ঘুমাচ্ছিলাম, হঠাৎ করেই আমি শুনতে পাই যে আমার ঘরের ভেতর কেউ একজন হাঁটাহাঁটি করছে। আমি চোখ না খুলেই বুঝতে পারি যে ভেতরে কোনো একটা অশরীরীর আনাগোনা, কারণ তখন আমি বিয়ে করিনি, আমি একাই থাকি সেই বাড়িতে। আমি যখন বিছানায় উঠে বসি তখন আমি দেখতে পাই সেই মেয়েটা, যে মেয়েটার কবর আমি কিছুক্ষণ আগে দেখে এসেছি, সেই মেয়েটা বসে আছে আমার ঘরের মেঝেতে এবং সে এক দৃষ্টিতে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। সেই মেয়ের কারিনজিন এত দূরেও আমাকে ফলো করে চলে এসেছে। সে কিন্তু আমাকে সেখানেই ফেস করতে পারত। হয়তো তারও একটু সময়ের প্রয়োজন ছিল। সে আমার খোঁজে চলে এসেছে আমার আমার এই জায়গায়। আমি তাকে জিজ্ঞেস করি যে, তোমার অবস্থা কি তুমি বুঝতে পারছো? তুমি যে আর এই পৃথিবীতে থাকতে পারবে না সেটা কি তুমি জানো? সেই মেয়েটা আমার দিকে তাকিয়েই থাকে, সে কোনো কথাই বলে না। সেদিন রাতে আমি আরো অনেক কথাই তাকে জিজ্ঞেস করি, কিন্তু সে কোনো কথার উত্তরই আমাকে দেয় না। এক পর্যায়ে আমি দেখতে পাই সে নেই, অর্থাৎ সে চলে গেছে। আমি ধরেই নেই যে হয়তো মেয়েটা বুঝতে পেরেছে বা সে কার ইঞ্জিনটা হয়তো বুঝতে পেরেছে, তাই আমি আর এই বিষয়টা নিয়ে মাথা ঘামাই না। পরদিন দুপুরবেলা আমার একটা ট্রিপ ছিল, সেটা খুব কাছাকাছি। সেটা শেষ করে আমি যখন সন্ধ্যাবেলা বাসায় ফিরে আসি, আমি বাসায় ঢুকেই দেখতে পাই আমি আমার বাড়ির ছাদে বসে আছে সেই মেয়েটা। সে যেন আমার অপেক্ষায় সেখানে বসে আছে। আমি দেখি, কিন্তু তারপর আমি কিছু বলি না। আমি ঘরের ভেতর ঢুকি, লাইট জ্বালাই, নিজের মতো করে কাজ কাজ করি, খাবার তৈরি করি। আমি জানি যথাসময়ে সেই মেয়েটা আমার কাছে আসবে। তার এই পরিস্থিতি সম্পর্কে আমি যদি তাকে একটু ব্যাখ্যা করে না বুঝাই, সেক্ষেত্রে সে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে পারছে না। তাকে বুঝাতে হবে। রাত 12টার আগ পর্যন্ত সে কিন্তু আমার ধারে কাছে আসেনি। আমি যে তাকে প্রথম দেখেছি আমার বাড়ির ছাদে, তারপর থেকে তাকে আমি দেখিনি। 12টার দিকে যখন আমি ঘুমাবার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন সে মেয়েটা আমার দরজার সামনে এসে দাঁড়ায় এবং আমাকে বলে, আমাকে যে মেরেছে এবং আমার বান্ধবীকে সে যেখানে মেরে গর্ত করে পুঁতে রেখেছে, সেই জায়গাটায় সেই মেয়েটার মৃতদেহ পড়ে আছে। আমার তো জানাজা হয়েছে, আমি তো কবর পেয়েছি, কিন্তু ও তো ঠিক মতো জানাজা পায়নি। ও আমার খুবই কাছের একটা বান্ধবী। একমাত্র আপনি ছাড়া সেই জায়গা থেকে সেই মেয়েটার মৃতদেহ কেউ উদ্ধার করতে পারবে না। আর যে আমাদের সাথে এই কাজগুলো করেছে, তার শাস্তি আমি না দিলে আমি এই পৃথিবী ছেড়ে যেতে পারবো না। এই কথা শোনার পর আমি মেয়েটাকে বা সেই কারিগরটাকে বোঝাবার অনেক চেষ্টা করি যে এখন পৃথিবীর এই মায়া, রাগ, হিংসা আর কোনো কিছুই তোমার জন্য না, তুমি সবকিছুর ঊর্ধ্বে। অতএব জগতের যা নিয়ম সেটাই তোমাকে মানতে হবে। কিন্তু সে আমাকে বলে যে সবকিছুই বুঝলাম, কিন্তু আমার সেই বান্ধবীর কি হবে? আপনি আমাকে দেখতে পান, আমাদের দেখতে পান, এটা আমার জন্য একটা সুযোগ। আমি জানাজা পেয়েছি, আমার সেই বান্ধবী জানাজা পাবে না? এই কারিনের এই কথায় আমি কাবু হয়ে যাই।
এবং তখন আমার মনে হয় যে যেহেতু এত বড় একটা ব্যাপার বা এত বড় একটা অলৌকিক জিনিস বা জ্ঞান আমার ভেতর আছে, সেহেতু আমি যদি জিনিসটা কাজে না লাগাই, তাহলে আসলে কাজে লাগাবার কেউ নেই। হয়তো পুলিশ সেই মেয়েটার মৃতদেহ খুঁজবে, খুঁজলে খুঁজে পেতেও পারে, নাও পেতে পারে, কিন্তু আমি যদি তাদের হেল্প করি, কিন্তু এখানে বড় সমস্যা হচ্ছে আমি কিভাবে তাদের বলবো? যদি এমন হয় আমি তাদের এই কথা বলতে গিয়ে নিজেই ফেঁসে গেলাম, তারা যদি আমাকেই ধর্ষক মনে করে। আমি সারা রাত এই বিষয়ে ভেবেছি কিভাবে এই কারিনের হেল্পটুকু করা যায়, কিভাবে পৃথিবীতে তার শেষ কাজটুকু বা কাজটুকুতে তাকে হেল্প করা যায়। পরবর্তীতে আমি একটা সিদ্ধান্ত নেই যে সেই মেয়ের কাছ থেকে আমি শুনবো যে সেই তার বান্ধবীর মৃতদেহ কোথায় আছে এবং কে তাদের এই কাজ করেছে। তার নাম, ঠিকানা এবং সেই বান্ধবীর ঠিকানা সহ বা মৃতদেহের যে ঠিকানা সেটা সহ আমি পুলিশকে একটা চিঠি লিখবো, নাম পরিচয় গোপন রেখে। তাতেই কাজ হবে বলে আমার মনে হয়, আমি সেটাই করি। পুলিশের কাছে তখন এই তথ্যটাই খুব বড় ছিল, কে এই তথ্য দিয়েছে তার পিছনে আসলে সে মাথা ঘামাতে চায়নি, তারা এরকম মাথা ঘামায়নি। এবং পরবর্তীতে সেই মেয়ের বান্ধবীর মৃতদেহ খুঁজে বের করা হয়, তাকে একটা বস্তার ভেতর ঢুকিয়ে একটা পুকুরের ভেতর কাদা মাটিতে পুঁতে রাখা হয়েছিল। এবং এই মেয়েটার সাথেও সেটাই করত, কিন্তু সময় এবং সুযোগের অভাবে সেটা তারা করতে পারেনি। এবং যে এই ভিন্ন কাজটুকু করেছিল সে ছিল এদেরই পরিচিত। এই দুই বান্ধবী শহরে পড়াশোনা করতে এসেছিল এবং তারা যে হোস্টেলে ছিল সেই হোস্টেলে তারা প্রায় সেই হোস্টেল থেকে তারা যখন ঘুরতে বেরোতো তখন তারা প্রায় একটা রিক্সা ছিল বা একটা যানবাহন ছিল পরিচিত, তাকে নিয়েই বের হতো। সেই রিক্সাওয়ালার এক ছেলে ছিল যে খুবই খারাপ প্রকৃতির। সেই ছেলে একদিন সুযোগ বুঝে তার বাবার পরিবর্তে সে নিজেই সে রিক্সা নিয়ে আসে এবং সেই মেয়ে দুটাকে ঘোরাবার উদ্দেশ্যে নিয়ে গিয়ে এই কাজ করে। পুলিশ সবকিছুই খুঁজে পায়। পরবর্তীতে যে ধর্ষক তাকে ধরা হয়, আর মিডিয়াতেও এটা নিয়ে খুব বড় করে প্রচার করা হয়। আপনারা এটা সম্পর্কে জানেন? আব্বাস যখন তার এই ঘটনাটুকু বলছিল তখন তপু এবং তার কলিগেরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছিল। কারণ এই ঘটনাটা এই দেশের মোটামুটি খুবই বিখ্যাত একটি ঘটনা। এই ঘটনার সময় প্রচুর মিডিয়া কাভারেজ হয় এই ঘটনার জন্য, এবং এটা নিয়ে বা প্রায় অনেক দিনই টেলিভিশন চ্যানেলগুলো খুব ব্যতিব্যস্ত ছিল, সংবাদপত্রগুলো ব্যতিব্যস্ত ছিল, এবং এই দেশের মোটামুটি একটা রিনাউন্ড কেস আমরা বলতে পারি এটা। কিন্তু সেই কেসের যে সমাধান আমাদের সামনে বসে থাকা এই লাশের গাড়ির ড্রাইভার করেছে, সেটা তপুদের আসলে হজম করতে একটু সময় লাগছিল। এবং সেই ড্রাইভার অর্থাৎ আব্বাসও তাদের চোখে সেই অবিশ্বাসটা দেখতে পায় এবং সে একটা মুচকি হাসি দেয় এবং বলে যে বিশ্বাস করতে হবে না, এগুলো শুধু শুধু বিশ্বাস করে নিজেদের উপর চাপ নেবেন না। এই কথা বলে সে অন্যান্য কথাবার্তা চলে যায়, কার ফ্যামিলিতে কে আছে না আছে। এবং তপু এবং তার কলিগরাও আসলে সরাসরি এই বিষয়টা ইগনোর করা শুরু করে। এই বিষয় নিয়ে তারাও আসলে কোনো কথা বলতে চাচ্ছিল না, তারাও নর্মাল কথাবার্তার ভিতর নিজেদের ব্যস্ত করে ফেলে। এক পর্যায়ে সকাল হয়, তারা সেখানেই নাস্তা করে রওনা দিয়ে চলে আসে যে যার কর্মস্থলে। এক পর্যায়ে সেই সহকর্মীর মৃত্যু শোক তাদের ভেতর বেশ কয়েকদিন ছিল, কারণ সেই লোকটাও তাদের খুবই কাছেরই লোক, কলিগ ছিলেন। এরপর প্রায় 1 থেকে দেড় মাস পর তারা একটা বিষয় জানতে পারে। সেটা হচ্ছে তাদের এই সহকর্মী যিনি মারা গেছেন তার আসলেই স্বাভাবিক মৃত্যু হয়, তাকে বিষ খাইয়ে মারা হয়েছিল। এবং এই বিষটা খাওয়াছিল তারই স্ত্রী, যেটা পরবর্তীতে পুলিশ তাদের ইনভেস্টিগেশনে খুঁজে পায়। এবং এই নিউজটা যখন তপুরা জানতে পারে তখন তপু এবং তার সেই দুই কলিগ অবাক হয়ে যায়। তারা আসলে এভাবে সেই লোকটার কথা মিলে যাবে সেটা তারা বুঝতে পারেনি। এবং তারা বুঝতে পারে
যে ওই লোকটা তাদের সাথে যা যা বলেছে তা হয়তো সবই সত্যি। তপু যখন আমাকে এই ঘটনাটি বলছিল, তখন আমি তার চোখে মুখে একটা ভয় দেখতে পাচ্ছিলাম। তার শরীর কিছুক্ষণ পর পর কাঁটা দিয়ে উঠছিল। পরবর্তীতে তপু বা তার ওই দুই কলিগ সেই ড্রাইভারের খোঁজ আর করেনি, কারণ তাদের সাহসে কুলায়নি। এক রাতে তার সাথে দেখা হয়ে গিয়েছিল এবং তারা কিছু অলৌকিক ঘটনা শুনেছিল, যেগুলো ছিল সত্যি। তপু মাঝে মধ্যে বলে যে তার কাছে মনে হয় ওটা একটা ঘটনার বা কোনো আম, আহ, সিনেমার নায়কের মতো সেই ভদ্রলোক ছিল, যাকে এই পৃথিবীতে হয়তো জীবনে এক দুইবার পাওয়া যায়। কিন্তু এখনো নাকি তপু সেই লোকটাকে খোঁজে। প্রায় যদি কোনো লাশবাহী গাড়ি দেখে, সে তাকিয়ে সে ড্রাইভারটাকে দেখার চেষ্টা করে যে সেই পরিচিত ড্রাইভার কিনা। কিন্তু কখনোই সে নিজ উদ্যোগে সেই ড্রাইভারটিকে খুঁজে বের করেনি, যার নাম সে জানে আব্বাস। এবং খুব চাইলে খুব সহজেই হয়তো তাকে খুঁজে বের করা যেত, কিন্তু তাকে আবার ফেস করা হয়তো তবু বা তার সেই দুই কলিগের পক্ষে সম্ভব হতো না, বা এখনো হবে না। এটাই ছিল আহ তপুর পাঠানো ঘটনা। ঘটনাটি আমার কাছে একেবারেই নতুন। আমি এই ধরনের ঘটনা আগে কখনোই শুনিনি। কাছাকাছি ঘটনা শুনেছি, কিন্তু এই ধরনের ঘটনা শুনিনি। তপুকে অসংখ্য ধন্যবাদ আমাকে তার জীবনে ঘটে যাওয়া বা তার ফেস করা একটা ঘটনা আমাদের শোনাবার জন্য। আশা করি আজকের এই ঘটনাটি আমাদের লিসেনারদের ভালো লাগবে। কিছু কিছু কনসেপ্ট আমরা আমাদের কাছে নতুন লাগতে পারে, বা এমন অনেক কিছু আছে যেটা যখন আমি ঘটনা বলতে থাকি সেটাও আমার কাছেও নতুন হয়। আমি এটা সত্যি বা মিথ্যা কোনো কিছুই জানি না। আমি জাস্ট যিনি আমাকে ঘটনা দিয়েছেন ঠিক তার মতো করেই আপনাদের শোনাবার চেষ্টা করি। কোনটা সত্যি কোনটা ভুল সেটা আসলে নির্ণয় করার মতো সময় বা জ্ঞান আমার নেই। তাই আপনারাই এটার বিচার করবেন। ঘটনা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের জানাবেন। আশা করি তপুর এই ঘটনাটি অনেকদিন পর আপনাদের একটু হলেও ভয় দিতে পেরেছে। এরকম আরো অনেক ঘটনাই কিন্তু আমাদের সবার সাথেই ঘটে। আমরা হয়তো কষ্ট করে বলতে চাই না, লিখতে চাই না। আহ, কিন্তু যদি আমরা ঘটনাগুলো আমাদের পছন্দের, বা আপনারা যদি চান যে আপনারা আমাকে পাঠাবেন, আমি আপনাদের ঘটনাগুলো আপনাদের নাম উল্লেখ করব না, বাট আপনাদের হয়েই আমি আপনাদের আমাদের যে লিসেনাররা যারা আছেন, যারা এই ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন, তাদের সাথে শেয়ার করতাম বা শেয়ার করব, বা শেয়ার করলে আপনারা খুশি হবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, অবশ্যই আপনাদের সাথে বা আপনাদের জানা ঘটনা আমাদের লিখে পাঠান বা ভয়েস রেকর্ড করে পাঠান। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব সেটা ভালোভাবে আমাদের লিসেনারদের সামনে উপস্থিত করবার জন্য। তারই ধারাবাহিকতায় এখন আপনারা শুনতে পাবেন আপনাদের মতোই একজন, যিনি এই চ্যানেলের ঘটনা শোনেন, ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন, তেমনই একজনের নিজের ভয়েসে বলা ঘটনা। তার গল্প বলার স্টাইল খুব সুন্দর। তিনি এই ঘটনাটি আমাকে অনেক আগে পাঠিয়েছিলেন, এবং তিনি এমন একটা সময় আমাকে ঘটনাটা দিয়েছিলেন যখন আমি আসলে সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছিলাম না যে আমি কি আর ঘটনা কন্টিনিউ করব কিনা, বা আসলে কতটুকু প্যাশন আমার এখনো আছে এই ঘটনাগুলোর প্রতি বা এই কাজের প্রতি। তো যখন এই হীনমন্যতার ভেতর ছিলাম, তখন আমি আসলে তার ঘটনাও প্রচার করতে পারছিলাম না। আমার একটা গিল্টি বোধ হচ্ছিল নিজের মধ্যে যে ভাইয়া তো আশা করে আমাকে ঘটনাটা পাঠিয়েছেন, কিন্তু আমি সেটা শোনাতে পারছি না। এই জন্য ভাইয়ের কাছে আমি এখন ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি আজকে আমার এপিসোডে আপনার ঘটনা আপনি যখন শুনবেন, আপনি দেখবেন আপনি কত চমৎকার ঘটনাটা বলেছেন। এবং আহ, এতদিন যে প্রচার করিনি ঘটনা, বা আপনার ঘটনার প্রচারে যে এত দেরি হলো, এই জন্য আমাকে ইনশাল্লাহ বা আল্লাহর রহমতে ক্ষমা করে দেবেন। চলুন আমরা ঘটনাটা শুনে আসি। আসসালামু আলাইকুম শাওন ভাই এবং এসটিএস এর সকল শ্রোতাবন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে ভাই ঘটনা দিব 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 বলে অনেক দিন ধরে অপেক্ষা করতেছি। আসলে একটা ঘটনা আসলে দেয়া
বা ঘটনাটা বলতে বসা বা গোছাই বলা বা সব কিছু মনে করেন একটা ঘটনা কালেকশন করে সুন্দরভাবে সেটাকে গোছাইতে একটা সময় লাগে, বা নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটা বলতে গেলেও মাঝে মাঝে কিছু জিনিস মিস হয়ে যায়, সেটাকে আবার গুছাই বলার যে কত কষ্ট। কেউ যদি ঘটনা শেয়ার না করে তখন বুঝে যায় না। তাই ভাই আজকে অনেক দিন পরেই ঘটনাটা দিচ্ছি। ঘটনা আসলে দেওয়ার কথা অনেক আগেই। যাই হোক, সকলে ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। ঘটনা বলার আগে শাওন ভাইয়ের প্রতি একটা অনুরোধ ভাই, আপনি গত সপ্তাহে কিছু কথা বলছেন, ঘটনাগুলো শুনে খুব ভালো লাগছিল। যে ব্যাপারটা হচ্ছে আপনার এই চ্যানেলটা আপনার জন্য আসলে এটা আপনার প্রফেশন না, এটা আপনি নিজের একটা ফ্যাসিনেশনের জায়গা থেকে হয়তো আমাদের জন্য দেন। যাই হোক, আমরা যারা আপনার ভক্ত বা আপনার গলায় ভৌতিক অভিজ্ঞতা নিতে পছন্দ করি, আপনার প্রতি আমাদের একটা অনুরোধ, যতটুকু সম্ভব নিয়মিত করার চেষ্টা করবেন, আশা করি ইনশাল্লাহ। যাই হোক ভাই, সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটা হচ্ছে 2005 কি 2006 ঘটনা। ঘটনাটা আমি নিজেই অনেক কিছু মানে ফেস করছি আর কি। তো 2005 সাল আমি ক্লাস 5 থেকে 6-এ উঠি। তো বার্ষিক পরীক্ষা শেষ, সেই সময় আমরা সচরাচর সবসময় মানে বার্ষিক পরীক্ষা শেষ হলে নানুর বাড়ির দিকে চলে যেতাম। সেইবার আমার তার কিছুদিন আগে আমার খালার বিয়ে হয়। খালার বিয়েতে আমরা যাইতে পারি না আমার পরীক্ষার কারণে, যার দরুন আমি খালার বাড়িতে নানুর বাড়িতে যাই। প্রথমে নানুর বাড়ি থেকে খালার বাড়িতে যাই। তো সেখানে গিয়ে আমি প্রায় 15 দিন সেখানে ছিলাম, এবং সেখানে গিয়েই আমি এই সমস্যাগুলোর সম্মুখীন হই। প্রথমত আমি একটু খালার বাড়ির বর্ণনা দিই। আমার খালার বাড়ি হচ্ছে নোয়াখালী জেলার একটি প্রত্যন্ত অঞ্চলেই বলা যায়। ওনাদের বাড়িটার মূল শেপ হচ্ছে, আমি যদি বলি ডি শেপের মতো, মানে ডি এর যে বর্ডারগুলো আছে সেইগুলো যদি রাস্তা ধরি, এবং মাঝখানের পুরো জায়গাটাই হচ্ছে আপনার ধরেন যে ওনাদের গ্রামটা। সেই গ্রামে ঢোকার সময় প্রথমেই হচ্ছে যে একটা রাস্তা আছে, যে রাস্তাটা হচ্ছে মনে করেন রাস্তা থেকে একটা চিকন রাস্তা ঢুকে গেছে। চিকন বলতে 3 থেকে 4 ফিট চড়া, দুই পাশেই ডোবার মতো, এত গভীর না যদিও ডোবাগুলা। প্রথমে ঢুকতে একটা পরিত্যক্ত কাচারি ঘর বলতে আগে যেখানে আমরা কাচারি ঘর বলতে যেখানে মনে করেন ওই মাদ্রাসার মানে সকালবেলা মক্তব হইতো, বা বাড়ির যারা হুজুর ছিলেন আর কি, বাড়িতে হুজুর থাকতেন, লজিং থাকতেন, ওই সকল হুজুররা থাকতেন, ওইটাকেই মূলত কাচারি ঘর বলতেছি আমি। ওই কাচারি ঘরটা যদিও পরিত্যক্ত, তার বাম পাশে দিয়ে একটা বড় আম গাছ, এরপরে হাতের ডান পাশে প্রথম ঘর হচ্ছে আমার খালার, এরপরও আরও 5-6টা ঘর নিয়েই ওই বাড়িটা। আমি সেখানে প্রথম দিন যাওয়ার পরে আমার সচরাচর খুবই একটা স্বভাব ছিল যে ভাইয়া মানে যে আমি খেলবো, যেখানেই যাই মানে খেলাধুলাই হচ্ছে আমার প্রথম হবি, যে আমি খেলতে হবে, আমি না খেললে তো আমি মানে এমন চিন্তা হবে যে আমি বাঁচবো না। তো খেলার জন্য মনে করেন একটা জায়গায় গিয়ে তো নতুনভাবে কাউকে খুঁজে নেওয়া সম্ভব না। প্রথম দিন পরে দ্বিতীয় দিনেই মোটামুটি কয়েকজনকে খুঁজে নেই আর কি। খুঁজে নিয়ে সেখানে ভাইয়া তাদের সাথে মানে রাস্তার ওপারে মেইন সড়ক থেকে একটু অপোজিটে গিয়ে আমি সেখানে ভাইয়া মানে একটা নারাক্ষেত বলা হয় আর কি। ওখানে নারাক্ষেত বলতে আপনার ধান কাটার শেষে যেমন জমিন থাকে না, শুকাই থাকে ওই রকম। তো ওই একটা জমিনে মানে ফুটবল খেলতেছিলাম। খেলার এক পর্যায়ে মানে আমি খুব ক্লান্ত হয়ে ভাইয়া শরীরটা মানে একটু এক পাশে গিয়ে আমি আইল বলা হয় ওটা ক্ষেতের, তো ওই আইলের উপর বসে একটা পর্যায়ে মনে হলো আমার পাশে একজন আছে, আমি তাকে চিনি না, কিন্তু তার সাথে আমি খুবই প্রফুল্ল মানে কথা বলতেছি খেলে এসে, যে ও অমুক খেলছে, আমরা এখানে খেলি, এভাবে খেলি, আমি তো ওখানে খেলি, এরকম আমরা নালা খেতে খেলতে অভ্যস্ত না, এরকম কথা বলতেছি। কথা বলার এক পাকে ভাইয়া আমি হঠাৎ করে তার কাঁধে হাত দিয়ে মানে তাকে অ্যাজ ইউজুয়াল বন্ধু বান্ধব যেভাবে কথা বলে আমি সেভাবেই কথা বলতেছি। কথা বলার একটা পর্যায়ে হঠাৎ করে মানে আমি তার দিকে তাকাই, মানে নাস্তা নাবত হয়ে যায় যে আমি যে লোকটার ঘাড়ে হাত দিয়ে কথা বলছি তার মাথা নাই। আমি চিৎকার দিয়ে উঠে মানে ভাই কয়েক হাত পিছনে যাই, মানে লাফ দিয়ে উঠি, যে আমি চিৎকার দিয়ে উঠি। তো আশেপাশ থেকে যে কয়জন মনে করেন খেলার মাঠটা তো বড়, আশেপাশ থেকে যারাই দেখছে কয়েকজনই মানে আমার দিকে চলে আসে, কী হয়েছে। তো তারা যখন আমাকে এভাবে জিজ্ঞেস করে যে কী হয়েছে, আমি তখন তাদেরকে মানে কী বলবো বুঝতে পারি না। আমি বলি যে এখানে আমি একজনের সাথে কথা বলতেছিলাম, এই কই। সাথেই মানে আমি হতভম্ব যে আমি যে কাউকে দেখছি, মানে কী হয়েছে আমি কিছুই বুঝতেছিলাম, আমি যে কিছু একটা বলবো বা বিশ্লেষণ করবো সেরকম কোনো সংজ্ঞা পাচ্ছি না। যাই হোক, তারপর চলে আসতেছি মানে খেলার মাঠ থেকে। তখন ভাইয়া প্রায় মাগরিবের নামাজের আজান দেয় অবস্থা। এমন সময়
মানে পিছন থেকে ওরা আমার সাথে, তখন আমি আস্তে আস্তে ওদেরকে বলতেছিলাম যে এরকম এরকম, তো ওরা আমার সাথে মানে মজা করতেছে, কেউ কেউ দুষ্টামি করছে, তোরা ধরছে, তোরা পাইছে, তোরা পাবে। তাদের মধ্যে একজনের ইয়েতে মানে আমি সিরিয়াসনেস ভাবটা দেখি, মূলত আমি যার সাথে গেছিলাম ও মানে কেমন যেন একটু সিরিয়াস, ওকে দেখে মনে হয়। যাই হোক, তো আমি খেলে আসতেছি ভাইয়া বাড়ির, তো ওই যে রাস্তাটার কথা বলছি 3-4 ফিট চওড়া, ওই রাস্তা দিয়ে হাঁটতে আমি তাদের থেকে ধরেন সর্বোচ্চ 10 থেকে 12 হাত সামনে, ওরা সবাই আমার পিছনে। হ্যাঁ, তো আমি দুষ্টামি করে, ওরা আমাকে বলতেছিল যে তোরা ডাক্কা দিয়ে ফালা দিবে, তোরা এই করবে, তোরা সে করবে। হঠাৎ করে ভাইয়া এইরকম করে দুষ্টামি করার পরে হঠাৎই আমার মনে হলো যে কি জানেন, মানে আমার পিছন থেকে আমার কোমরের মধ্যে কেউ খুব জোরে একটা লাথি মারছে। লাথির সাথে সাথে আমি পশ্চিম পাশের যে ডোবাটা ছিল আমি ওইখানে গিয়ে পড়ি। পানি ছিল না, কিন্তু ফেনার ভিতর আমি মানে পড়ে হতভম্ব হয়ে যাই। তো ওরা আমাকে দেখে মানে সবাই হাসতেছে, মানে ওরা ভাবছে কি যে আমি দুষ্টামি করতেছি, আর আমি ভাবছি ওদের মধ্যে কেউ আমাকে লাথি দিয়ে ফেলা দিছে। আমি কি করছি ভাই, বেদরক গালিগালাজ করতেছি ওদেরকে যে মানে তোরা আমারা ফেলাইছিস এই করো, মানে যা আসতেছে মুখে খুবই অকথ্য এবং বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করতেছি। গালিগালাজ করে সেখান থেকে উঠছি, উঠার পরে মানে ওরাও মানে বলতেছে তোরা কে ধাক্কা দিচ্ছে, এই সেই এক কথায় পাশে বাড়ির কাছে চলে আসি, পরে আমি বাড়িতে ঢুকে যাই। মানে আর মানে ঘটনা বলাই না, পরে খালামণি জিজ্ঞেস করে, তখন খালামণিকে বলি যে এই ঘটনা খেলতে গেছিলাম, ওইখানে এই ব্যাপার এমনটা হয়েছে। খালামণি শুনে মানে খালামণি মনে হইলো যে উনি একটু গম্ভীর হয়ে গেছে, কিন্তু উনি মানে আমাকে বলছে আচ্ছা ঠিক আছে ব্যাপার না, তুই গোসল করে ফেল। আমি কি করছি ভাইয়া, গোসল গা ধুইলাম, গোসল গা ধুই আমি ঘরে ঢুকে যাই। সেদিনের মতো আর কিছুই হয় না আমার সাথে, কয়েকটা দিন এভাবে কাটে যায়। বাড়ির ভিতরেও মানে খেলতেছিলাম, ভালোই কাটতেছিল খুব সময়টা, কারণ কয়েকজন বন্ধু বান্ধব পাই গেছে, আর কি লাগে, বিন্দাস চলতেছিল মোটামুটি। এরপরে মাঝখানে একদিন হয় কি ভাইয়া বৃষ্টি পড়তেছিল মোটামুটি, মানে ওই দিন মনে হয় ওই বছর মানে বৃষ্টিটা শুরু পড়তেছিল আর কি এমন। তো বৃষ্টিটা যখন পড়তেছিল ভাইয়া, বৃষ্টি পড়তেছিল, ওইখানে দুইটা আমার খালামণির 2জন দেবর ছিলেন। একজন বড়, ওনার নাম হচ্ছে খোকন, যিনি ছোট ওনার নাম হচ্ছে মানিক। ওনারা 2জন মিলে মানে ট্যাঠা দিয়ে মাছ ধরা হবে আর কি। কেউ ট্যাঠা বলে, কেউ চল বলে, আমি এটা শুদ্ধ নাম বলতে পারতেছি না। মানে একটা বাঁশের দিয়ে যার আগার মধ্যে মানে লোহার তৈরি কিছু শিকের মতো থাকে ধারালো, এরকম। তো ট্যাঠা দিয়ে মাছ ধরতে যাচ্ছে। মাছ ধরতে কই যাবে, ওনাদের বাড়ির পিছনের দিকে যাবে, মানে পিছনের দিকে যাবে। তো পিছনের দিকে যাওয়ার পরে আমি খালাদের ঘরের বর্ণনাটা আবার দিই। মানে ওনাদের ঘর থেকে এটা দক্ষিণ দিকে, হ্যাঁ দক্ষিণ দিকে হচ্ছে যে ওনাদের মানে রসিঘর, মানে এটাকে নোয়াখালীর ভাষায় রসিঘর বলে, আর আমাদের ভাষায় এটা কিচেন বা পাকঘর। এই পাকঘরটা তারপরে হচ্ছে মানে একটা ওখানকার ভাষায় মানে হগার বলা হয়, মানে পগার, বা মনে করেন গাছগাছালি আছে কিন্তু খালি জায়গা, ওই দিকটায় মানুষ কম যায় বা পরিত্যক্ত জমি আর কি। এর পিছনে আবার একটা ডোবার পরে আবার একটা বাড়ি। সেই বাড়িটাতে শুধু একটা ফ্যামিলি থাকে, একটা পুরো বাড়িতে একটা পরিবারই থাকে, একা বাঁধানো একটা জমি বাড়ি, ওইটাকে পুলিশের বাড়ি বলে। তারপরে আবার ডোবা, এবং ভালোই ডোবার পরে হচ্ছে গিয়ে আবার মেইন রোড উঠছে। তো আমরা মানে ওখান থেকে শুরু করে প্রথমে ওদের রসিঘরের পিছনে একটা পুকুর আছে, ওখান থেকেই শুরু করি আর কি। শুরু করার পরে আমরা যখনই একটু সামনের দিকে যাই, মানে বৃষ্টিটা অল্পই ছিল, কিন্তু ভাইয়া ওই বজ্রপাত ছিল আর কি, প্রচুর বজ্রপাত হচ্ছে। আমি আবার একটু বজ্রপাতের আওয়াজটাকে ভয় পাইতাম বেশি, আর আমি তখন ছোটই। তা আমি ওনাদের সাথে, বিশেষ করে আমি ছোটো মামা মানিক মামার সাথে আমি পিছনে হাঁটতেছি। বড় মামা খোকন মামা, উনি ছল হাতে এবং একটা হাতে, সামনে টর্চ লাইট হাতে সামনের দিকে হাঁটতেছে। একটা সময় যখন ওই যে বললাম যে পুলিশের বাড়ি, ওই পুলিশের বাড়ির কাছাকাছি আসার পর আমার হঠাৎ করে মনে হয় যে মানে পিছনে কিছু একটা হাঁটতেছে। কিছু একটা বলতে আমি সাহস করে পিছনে তাকানোর পরে দেখি যে একটা বিড়াল। এখন আমি মানিক মামাকে বলি, মানিক মামা এটা কি বিড়াল? বলে যে হ্যাঁ বিড়াল, কালো বিড়াল, তো মানে ভয় লাগতেছিল একটু। আমি মানে একটা ওই তখন একটা কথার প্রচলন ছিল যে কালো বিড়াল ভূত বা এই জাতীয় কিছু মানে বহন করে আর কি। তো উনি বলতে তোমার পিছনে দেখার দরকার নাই, তুমি সামনের দিকে তাকাও। তো উনি যখনই আমি মানে পিছিয়ে দেখার চেষ্টা করি, প্রত্যেকবারই আমাকে হাত ধরে একটা টান দেয় বা আমার ঘাড়ে হাত দেয়, বা আমাকে মানে উনি যেভাবে আমার ঘাড়টা ধরে ঘুরে দেওয়ার চেষ্টা করে যাতে আমি পিছনে না থাকি।
হঠাৎ করে এমন একটা সময় হয় কি ভাইয়া, আমি খেয়াল করি যে ভাইয়া ওই অবয়বটা যখনই আমরা পুলিশের বাড়িটা পার হই, মানে ওখানে তো মাছ দেখতে দেখতে আস্তে আস্তে ধীরে ধীরে দুই পাশেই ডোবা যাইতেছি, এমন অবস্থা পানি আছে যাইতেছি, পিছনে যখনই চোখ পড়লো আমার মনে হলো যে পিছনে যেটা বিড়াল দেখছি সেটা একটা কালো কুকুরের মানে ধারণ করছে, রূপ ধারণ করছে। প্রথমে অস্বাভাবিক না, মানে ভয় লাগে নাই যে কুকুর একটা কালো, এতক্ষণ বিড়াল ছিল, এখন হয়তো এদের বাড়ি থেকে একটা কুকুর আমাদেরকে দেখে পিছা নিছে আর কি, স্বাভাবিকভাবে নিছে। তখনও মানে আমাকে সেম, যে আমি একটু লম্বা সময় ধরে যখন দেখতেছি উনি তখনও আমাকে হাত ধরে টান দিচ্ছে যে এই পিছনে কি দেখো, সামনে দেখ তুই। তা আমি ওইভাবে সামনের দিকে হাঁটতেছি, আবারও হাঁটতেছি, এদিক ওদিক দেখি। এরপরে প্রায় অলমোস্ট ভাই রাস্তার কাছাকাছি চলে আসার পরে মানে একটা আজব ঘটনা হচ্ছে যে মানে আমার জীবনে, মানে আমি ভেটেনারিতে আর্মিদের কিছু ঘোড়া থাকে, ওই ঘোড়াগুলা বিশাল আকৃতির হয়, আমি জানি না কারো কোনো আইডিয়া আছে কিনা। এত বড় ঘোড়া আমার জীবনে আমি দেখি নাই, মানে দেখতেছি পিছনে বিশাল একটা ঘোড়া। আমি যদি আপনাকে উচ্চতায় বলি, মোটামুটি একটা একতলার ছাদ পার করে ফেলবে এমন একটা ঘোড়া। আমি পুরো অবাক হয়ে মানে হা করে, এবার মনে একটা ভয় ঢুকে যায়। তখন মালিক আমাকে বলে তোমার সমস্যা কি, তোমাকে না বারবার বলতেছি তুই পিছনে তাকাইও না, তুমি যা দেখতেছো তার দিকে তাকাইও না। এবার খোকন মামা আমাকে একসাথে বলে যে মামা অনেক কিছুই দেখবা, গ্রামে আসছো তো, বলতে গ্রামের পরিবেশে এগুলা স্বাভাবিক ব্যাপার। তা এখন আমি তো এত কিছু আসলে আমল নিতে পারি না বা আন্দাজ করতে পারি না উনি যে কথাটা কেন বলতেছে, কি জন্য বলতেছে। তদ্রুপ সেম ভাবে এবার তো মনে একটা ভয় ঢুকছেই। আমরা মোটামুটি মাছ অল্প স্বল্প কিছু পাই, অত বেশি বা বেশিও পাই না, কমও পাই না, হালকা অল্প, মানে 1 কেজিও হবে না আমার মনে হয় ওজন যদি মাপি। বিভিন্ন রকমের মাছ তো নিয়ে আসি। ওইভাবে আস্তে আস্তে আসার সময় একটা জিনিস খেয়াল করি, আমরা যেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে জিনিসটা আস্তে আস্তে তার বড় হয়েছে, যে জায়গা থেকে আমি কুকুর দেখছি, যে জায়গা থেকে ঘোড়া বড় হয়েছে, যে জায়গা থেকে কুকুর দেখছি, হ্যাঁ অলমোস্ট সবশেষে যে বিড়াল দেখছি, আমার মনে হয়েছে যে প্রত্যেকটা বাড়ি হচ্ছে মনের ভয় থেকে পিছনে দেখা, বারবার কুটকুটির সাথে দেখা। আমার বারবার মনে হলো যে জিনিসটা যেভাবে বড় হয়েছে সেই আকৃতি ছোট হয়ে আমাদের সাথেই আসছে। আসার পরে যাই হোক, যখন খালামণিদের বাড়ির কাছে আসি, পৌঁছাই, ওনাদের ওই পাকঘরের পিছনেই একটা পুকুর ছিল, মানে ওনাদের বাড়ির ঘরোয়া পুকুরই বলা যায় ওইটা, ওনাদের এটাকে গৃহস্থীয় পুকুর বলে আর কি। তো ওই পুকুরে মানে ওনার নামে যেহেতু ওনারা মাছ ধরার জন্য একজন এদিক ওদিক নামছে, ডোবাতে হালকা পাতলা কাদা মারতে লাগছে, অত বেশি লাগে নাই, হালকা হালকা বৃষ্টি মানে বৃষ্টি পান ফোটা পড়ছে, কিন্তু কেউ এরকম ভিজে গেছে এরকমও না, কেউ অত বেশি ভিজে নাই এই আর কি। তো এই প্রথমে খোকন মামার নামছেন, উনি ওনার মতো ওনার ছল টল ধুয়ে, মানে যেটা ট্যাঠা বলতেছে ওটা টুই উনি পরিষ্কার করে উনি উপরে উঠে যায়। উনি উপরে উঠে মোটামুটি মানে বাড়ির দিকে ঢুকে যাবে এমন প্রিপারেশন নিচ্ছেন। এমন প্রিপারেশন নেওয়ার সময় উনি হঠাৎ খেয়াল করি যে আমরা যে মানিক মামা নিচে নামছে, আমি তো উপর দাঁড়ায় আছে, আমি আর হাত মুখ ধোয়ার প্রয়োজনও মনে করি নাই, মানে আসলে হাত মুখ ধুইতে হবে এই জিনিসটা, এই ইন্টেন্সিটি তখন মাথা ছিল না আর কি। তো ওই মানিক মামা যখনই মানে হাত মুখ ধোয়ার জন্য ওনার হাতে মাছ ছিল, যেই মাছের যে ইয়েটা ছিল মানে জালিটা ছিল, ওটা নিয়ে উনি নামছে। উনি যখন হাত মুখ ধুতেছে এমন সময় হঠাৎ করে মানে মনে হলো যে মানে কারো যখন কেউ গলা চিপে ধরে একটা গোঙানির মতো গঙ্কা আওয়াজ করে না, এরকম উনি একটা গোঙানির মতো শব্দ করতেছিল খুব বাজেভাবে। আমি ওদিকে ফিরেছিলাম খোকন মামার দিকে, টর্চ লাইটের দিকে, আমিও পিছিয়ে ফিরে, খোকন মামা পিছিয়ে ফিরে। হঠাৎ করে আমরা খেয়াল করি যে ওই পুকুর ঘাটলা থেকে উপরে একটা আম গাছ আছে, মনে হচ্ছে যে আম গাছ থেকে একটা ডাল বের হয়ে একটা হাতের মতো শেপ নিয়ে ওনার ঘাট চাপি ধরে ওনার উপরের দিকে তুলে ফেলতেছে। ওইটা খোকন মামা কি করে, সাথে সাথে ওনার ছলটা দিয়ে এত জোরে ওই ডালটা বরাবর আঘাত করে যে আঘাতের সাথে সাথে ওই জায়গায় যে ডালটা ওনাকে চেপে ধরছে, উনিও তো ওই ডালটা থেকে ছোড়ার জন্য ওনার আঙ্গুল ছিল এখানে, ওনার হাতের একটা আঙ্গুল বেদ করে ওই ট্যাঠার কাঁটাটা ঢুকে যায়, মানে যেটা লোহার মতো শিকটা বলতেছে ওই শিকটা ঢুকে যায়। ঢুকার সাথে সাথে উনি এত জোরে চিৎকার দিয়ে ওঠে মোটামুটি যে ওই গ্রাম থেকে বাড়ি থেকেই কিছু মানুষজন বেরিয়ে চলে আসে। আসার পরে মানে অল্প কয়েকজন, মানে 2-1 আসে, যে কিসে দেখতেছো এখানে একটা একাকার অবস্থা। তো ওনার হাতের রক্ত, প্রচণ্ড রক্ত যায়, ব্লিডিং হয়। ওনারে ওই যে মাকড়সার বাসা তখন যেটা পাওয়া যায় আর কি, হলুদ টলুদ লাগাই,
মানে আপাতত প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতের বেলার মতো ওনাকে রক্তক্ষরণ বন্ধ করা হয়। তো সেদিনের মতো আমরা ঘরে চলে যাই। পরে ঘরে ঢোকার সময় আমাদেরকে মানে ওনারা সবাই বলে যে গোসল টোসল করে ফেলতে, এগুলো সেগুলো এক একজন এক এক রকম কথা বলে, যে যা বলে আর কি, মানে যেগুলোকে কারো ভাষায় কুসংস্কার, আর যেগুলোকে মনে করেন যে বাইরে অস্বাভাবিক কিছু বা প্যারানর্মাল ঘটনা ঘটলে যেগুলো করে আর কি আমাদের মুরব্বীরা, ওরকম কিছু করায় আমাদেরকে ঘরে ঢুকানোর পরে 2-3 দিন আবার কেটে যায়, এভাবেই চলতে থাকে। কিছুদিন পর আমি মানে একদিন মানে একবারে রাতের বেলা, কয়টা বাজে বলতে পারবো না ভাইয়া, ধরেন মোটামুটি ভাত খাওয়া শেষ হয়েছে ওইখানে 8টা-9টা বাজে। 8টা-9টার পরে আমার মানে আমি ঘুম গেছি, আমি খালামণির সাথেই ঘুমাইতাম। আমার খালু বিদেশ থাকতো, তো আমি খালামণির সাথেই ঘুমাইতাম। খালামণিকে আমি ডাকে তুলে যে খালামণি আমাদের প্রস্রাব করবো, যেহেতু ওয়াশরুমটা বাইরে। তো খালামণি আমাকে বলে যে তোমার এই মুহূর্তে ওয়াশরুমে যাওয়ার দরকার নাই, তুমি একটা কাজ করো। এগুলি কী কাজ? বলতে আচ্ছা চলো আমার সাথে। আমি ওনার সাথে যাই। যে আপনাকে বললাম না যে ওনাদের ঘরের পিছনেই একটা যে পাকঘর আর ঘরের মাঝখানে একটা ডিস্টেন্স হলো, যেহেতু ওনাদের ঘরটা একটু উঁচু, ডিস্টেন্স হলো মনে করেন 2 থেকে 3 হাত। এই 2-3 হাতের মধ্যে একটা যে ফাঁকা জায়গা আছে, খালামণি আমাকে দরজা খুলে দিয়ে বলো তুমি দরজায় দাঁড়াই প্রস্রাব করে দাও। আমি ছোট, তো আমি সেখানে দাঁড়াই প্রস্রাব করার, মানে প্রস্রাব করতেছি ঘুম চোখে, মানে ঘুমে আর টলে উল্টায় পড়ে যাবে এমনই অবস্থা। হঠাৎ করে ভাইয়া ওই যে পাকঘরের চালের দিকে তাকাই, খেয়াল করে দেখি, মানে আগে একটা সময় আমরা রোবোকাপ দেখতাম, রোবোকাপ যেরকম সিলভার কালারের একটা চকচকে স্টিলের বডির মতো ওই রকম শেপের একটা অবয়ব, যার মাথা নাই, বুকের মধ্যে 2টা চোখ, মনে হইতেছে ওই যে মানে এখন R15 বাইকের মধ্যে যেমন লাইট জ্বলে না, ঠিক সেম, একদম সেম। আমি তো পুরা হতবাক। খালামণিকে আমি যখন এটা মানে বলতেছি, খালামণি খুব জোরে জোরে, আমি কিছু বলবো এর আগে খালামণি খুব জোরে জোরে দোয়া দুরুদ পড়ে আমাকে এমন জোরে মানে পিছনে সেন্টু গেঞ্জি বলছিলাম ধরে টান দেয়, আমি পিছনের দিকে উল্টায় পড়ে যাই, কি অর্ধেক প্রস্রাবরত অবস্থাতেই আমি পড়ে যাই, এবং উনি দরজাটার সাথে লাগাই দেওয়ার পরে সাথে সাথে আমরা গিয়ে শুয়ে পড়ি। খালামণিকে বলি যে আমি যে প্রস্রাব করতে পারি নাই, বলে দৌড় ওদিক দিয়ে করার, মানে ওনার কথা হচ্ছে যে প্রয়োজনে কাপড় চোপড় করে দাও, যে আর বাইরে যাওয়া যাবে না। আমি যে কিছুই বুঝতেছি না যে কি হইলো, তা কিছু একটা দেখছি, ভয় পাইছি, মনে একটু ভয়ও আছে, ভয়ের চেয়ে কিউরিসিটিটা বেশি যে এটা কী জিনিস, আমি তো রোবোকপ দেখছি আমার। তো যাই হোক ভাইয়া, তারপরে ঘরে ঢুকে যাই। ঘরে ঢুকার পরে মানে আমি শুই পড়ি আর কি, খালামণিও শুই পড়ে। হঠাৎ ভাইয়া কিছুক্ষণ পরপর মানে খালামণির দোয়া কালাম পড়তেছে ভাইয়া, এমন একটা অনুভূতি যে আপনি হাঁটতেছেন, কেউ যখন মানে মাটিতে পা ঘষে হাঁটে না, খসখস আওয়াজ করে হাঁটে, এমন আওয়াজ মনে হচ্ছে ঘরের চারপাশ থেকে এমন আওয়াজ আসতেছে। আমিও স্পষ্ট শুনতেছি, খালামণিও স্পষ্ট শুনতেছে। খালামণি খুব জোরে জোরে দোয়া কালাম পড়তেছে, কিন্তু এটাতে মানে কোনো ইফেক্ট নাই। একটা সময় মানে খালামণি মানে অনেক ভয় পায়, উনি আস্তে আস্তে মানে কখনো একদম নিস্তেজ হয়ে যাচ্ছে দোয়া পড়তে পড়তে, কখনো আবার জোরে জোরে পড়তেছে, মানে এমন করতেছে। একটা সময় হঠাৎ করে হয় কি, ওইখানে পুরো ঘরটাই ছিল টিনের তৈরি ঘর আর কি, টিনের তৈরি, জানালাগুলোও টিনের তৈরি, জানালার মধ্যে ঠাস ঠাস করে ভেঙে 2টা বাড়ি পড়ে। মানে বাড়িটা এমন যে মানে বাড়িটা এমনভাবে পড়ে যে নখ না, মানে থাপ্পড় দিচ্ছে কেউ, 5 আঙ্গুল দিয়ে বসায় থাপ্পড় মারতেছে। এমন সময় হঠাৎ মানে আমি ভাইয়া লাফ দিয়ে উঠে বসে যাই, আমি মানে খালামণিকে খুব জোরে ধরে ফেলি। আমার খালামণি এত জোরে একটা চিৎকার দিয়ে উঠে, চিৎকারের সাথে ওনার শাশুড়ি চলে আসে ওই রুমে। ওনার শাশুড়ি আসার পরে ওনার শাশুড়ি বলে কি ব্যাপার, কি হয়েছে? আমার খালামণি তখন বলে আম্মা আপনি আমাদের সাথে ঘুমান, একটু আমাদের ভয় লাগতেছে। বলো যে কি হয়েছে? তো বলো যে আপনারা কি হয়েছে সেটা আমি সকালে বলবো, এখন বলতে পারবো না। তো ওই নানুটা আর কি, ওই নানুটা আমার মনে আছে, ওনারা 2জন 2 পাশে শুয়ে, আমাকে মাঝখানে শোয়ায়। তো আমাকে ওনারা দুজনে মিলে আমাকে দোয়া কালাম করে ফু দিয়ে দেওয়ার পরে মানে আমি আসলে ভয়ে কাঁপতেছিলাম। থাপ্পড়টা দেওয়ার পরে, এর আগে আমি ভয় না পেলেও থাপ্পড় করলাম যখন দরজায় পড়ে, এরপরও ভাই ওনারা 2জনে যখন দোয়া কালাম পড়তেছিল, এমন মনে হচ্ছিল যে ঘরের পাশে এবার হাঁটতেছে, কিন্তু সেটা আস্তে আস্তে কমে গেছে। কমে যাওয়ার একটা পর্যায়ে ভাই সেদিনের মতো আমার ঘুম আসি যায়, আর কোনো মানে হুঁশ ছিল না। পরের দিন যখনই আমার ঘুম ভাঙে,
ভাইয়া আমি জানি না যে আমার কি অবস্থা ছিল, সেটাও আমি মানে বলতে পারি না। এরপরে আমার শুধু আমার যেটা মনে আছে, মানে আমার মনে আছে এটাই যে আমি খালা বাড়িতে ছিলাম, আমি নানু বাড়িতে। আমি নানু বাড়িতে আনার পরে আমার কাছ থেকে মনে হয় যে আমার হুঁশটা ফেরত আসছে। তা আমি মানে আমার আম্মারা, আমার আব্বা মানে আমার আম্মা বলে যে তুই তো ওইখানে ছিলি, তোর এরকম 2 দিন ধরে জ্বর, তোর তো খুব বাজে অবস্থা। তো জ্বর চলে গেলে এমন একটা অবস্থা হয় না যে ভাইয়া মানে জ্বরটা হঠাৎ হঠাৎ করে আসে, হঠাৎ হঠাৎ করে চলে যায়, এমন কিছু আমার এমনই হইতে থাকে। তো আমার অল্প অল্প আসে আর কি জ্বরটা, কিন্তু যখন জ্বর আসে বিশেষ করে রাতের বেলা আসে, আমার এমন মনে হয় যে কয়েক হাজার মানুষ আমার সামনে দাঁড়াইছে এবং ওরা সবাই আমার থেকে সাইজে অনেক বড়, মানে ওদের আকৃতিগুলো বিশাল বিশাল। ওরা সবাই মিলে আমারে মানে বেধড়ক মারার জন্য সবাই আগে আসতেছে, মারতেছে। সেই মারে আমি ব্যথা পাচ্ছি না, কিন্তু সেই মারের ভয়টা আমাকে মাঝে মাঝে আমার কাছে আমার জন্ম থাকা যারা আমাকে বাঁচায়, মানে আমাকে সেভ করতে চায়, কিন্তু বাকিরা মানে আমাকে সবাই যতগুলো মানুষ সেখানে আছে মানে তাদের বিবৃতি শুধু এতটুকুই আমি আমার যতটুকু স্মরণ আছে যে ভাই ওরা সবাই আমার থেকে বিশাল আকৃতির, তাদের চেহারাগুলো মানে ভয়ঙ্কর, বিভৎস নিয়ে বলতে পারবো না, কিন্তু খুবই ভয়ঙ্কর। এতটাই ভয় পাই যে ভাইয়া আমার মানে ঘুম থেকে আমি চিৎকার দিয়ে উঠি, লাফ দিয়ে উঠতাম। তার কয়েকদিন পরে মানে এভাবে চলতে থাকে 2-3 দিন। আমাকে তো তারা সচরাচর যে ডাক্তারি ওষুধ মানে এগুলা খাওয়ায়। তো খাওয়ানোর পরে আমরা সকালবেলা আবার নানুর বাড়িতে গেলে মক্তবে পড়তে যেতাম তখন, মানে সকালবেলা মসজিদে আর কি, মানে মসজিদ বলতে আমার নানু বাড়িতে আমরা পড়তাম কাচারি ঘরে হুজুরের কাছে পড়তে যেতাম। তো কাচারি ঘরে যখন আমরা পড়তে যাইতাম, হুজুরের কাছে পড়তে যাওয়ার পর অনেকদিন পর যাই আমি সেখানে, নানু বাড়িতে গেলেই পড়তে যাই, মানে আমি নিয়মিত পড়ি, ব্যাপারটা এমনও না। তো মানে যখনই নানু বাড়িতে যেতাম, যে কয়দিনই থাকতাম, 5, 10, 15, 20 দিন, কখনো 1 মাসও থাকা হইতো, ওই সময়টা সেখানে পড়তে যেতাম। তো হুজুরটা আমাকে খুবই আদর করতো। আমি ওনার কাছে মানে যখন পড়তে যাই, উনি আমাকে দেখেই মানে ওনার রুমে ছিল, রুম থেকে এসে সবার মাঝখানে আমার মানে উনি একটা চিৎকার দিয়ে কিন্তু তোমার এই অবস্থা কেন? তা আমি জিজ্ঞেস করি, সালাম টালাম দিলাম, আমি তো বুঝি না এই জন্য আমাকে কি অবস্থা বলে। তো তখন উনি আমাকে বলে যে মানে উনি আমার দিকে খুব তাকায় থাকে অনেকক্ষণ। আমার কাছে আদর লাগে যে হুজুর আমাকে দেখে এরকম রিয়াকশন দেয়। আগে দেখলে কি অবস্থা, কেমন আছে, কখন আসছো, হ্যাঁ এই নানা বাড়ির যে অবস্থা জিজ্ঞেস করতো, বাড়িঘর অবস্থা জিজ্ঞেস করতেছে, এমনটা, এর বেশি আর কিছু না। কিন্তু এবার কেমন যেন একটা আজব ক্রিয়েট করার পরে হুজুর আমারে মানে ওনার কাছে ডাকে যে দিঘায়, উনি আমাকে দোয়া কালাম করে ফোঁয়ায় দেওয়ার পরে বলে তুই যাওয়ার আগে দিয়ে মানে পড়া শেষ করে যাওয়ার আগে দিয়ে আমার সাথে দেখা করে যাবি। তা আমি পড়া শেষ করে সচরাচর হুজুর যখন পড়া শেষ যেত আমাদের থেকে পড়া আদায় করে হুজুর রুমে যাই বসতাম, আমরা সবাই যে আমাদের গোছগাছ করে চলে যাইতাম। তা আমরা 2-3 জন একসাথে আসতাম। তো আমি ওদের 2-3 জনকে নিয়ে হুজুরের রুমে যাই। হুজুর ওদেরকে বলে যে তোরা ওই রুমে গিয়ে বয়, ওর সাথে আমি একটু কথা বলি। তো হুজুর আমাকে মানে অনেকক্ষণ দোয়া কালাম পরে ফুঁ দেওয়ার পর 1 বোতল পানি পরা দেয় এবং একটা হাতে মানে আমার হাতের বাহুতে একটা তাবিজের মতো বাঁধি দেয় আর কি। তো উনি আমাকে বলে যে এই পানিটা গোসল করার সময়ও ব্যবহার করবি, পানিটা খাবি, হ্যাঁ, এবং বলছে যে মানে কোথাও যাতে দাঁড়ায় প্রস্রাব না করি এবং যাতে আমি সবসময় মানে নামাজ কালাম পড়ি, এগুলো যাতে মিস না দেয়, এই জিনিসগুলো আমার শিখাই দেয় আর কি হুজুরে। তো আমি তো মানে আমার চিন্তাধারায় কিছু নাই। পরে আমি বাসায় চলে আসার পরে আমি পরে সন্ধ্যায় মানে সেদিন থেকে আমার আর জ্বর আসে না বললেই চলে। টোটালি আমার আর জ্বর আসে না। জ্বর না আসার ফলে আমি আলহামদুলিল্লাহ সুস্থতা বোধ করি। কিন্তু আমি নানার কাছ থেকে পরে শুনতে পারি আর কি যে এরকম একটা ছড়ায় যে ওনার কথা বলে মানে আমারে জিনে পাইছে, আসরে পাইছে, বাতাসে পাইছে, এমন হয় আর কি আমার সাথে ঘটনা। এরপর থেকে আল্লাহর রহমতে আমার সাথে আর ভাইয়া মানে ওইখানে মানে নানা বাড়িতে বা কোনো সমস্যা হয় নাই সেবারের মতো। এটাই ছিল ভাইয়া আজকের জন্য ঘটনা। দোয়া করবেন ভাইয়া। আমি সরি, আসলে অগোছালোভাবে ঘটনাটা বলছি, জানি না কীভাবে ভালোভাবে বলতে পারছি কিনা। তো সবাই আমার জন্য দোয়া করুন। আমি মোহাম্মদ তানভীর হোসেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তানভীর ভাইকে এত সুন্দর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করবার জন্য এবং চমৎকারভাবে ব্যাপারগুলো এক্সপ্লেইন করার জন্য।
আপনি বিশ্বাস করেন, আপনি যদি ট্রাই করেন, আপনি অবশ্যই ভালো একজন স্টোরি টেলার হয়ে উঠতে পারবেন, যা আপনি ইতিমধ্যে হয়ে গেছেন বলেই আমার ধারণা। আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের যত রাগ অভিমান আছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সব থেকে জরুরি যেটা, সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে ঘটনা পাওয়া। আপনারা ঘটনা পাঠাবেন। যারা আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, যাদের অসংখ্য SMS আমি ইগনোর করেছি এই কয়েক সপ্তাহ, সেজন্য আমি অসংখ্য দুঃখিত। আমাকে মাফ করে দেবেন। আশা করি আপনারা যদি চান যে আমি কন্টিনিউ করি, সেক্ষেত্রে আমার ঘটনা লাগবে। আর কোয়ালিটি ছাড়া কোনো কাজ করাটা আমি নিতে পারি না, বা আমার দ্বারা হয় না। নিজে কতটুকু কোয়ালিটি মেনটেন করতে পারছি সেটাও একটা প্রশ্ন, কারণ আমি একা মানুষ, সবকিছু আমার নিজের হাতে দেখতে হয়, অনেক কাজই হয়তো আনারই হচ্ছে। বাট আমি চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি ব্যাপারগুলো বা সবকিছু গুছিয়ে আবার কন্টিনিউ করতে পারি। আর একটা বিষয়, আপনারা সবাই সোহান ভাইকে চেনেন, যারা ভৌতিক ঘটনা শোনেন বা আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিলেন। তিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ পাক যাতে তাকে জান্নাত নসিব করেন। সবাই ভালো থাকবেন। আজকে আসছি। আসসালামু আলাইকুম।